জুলাইয়ের পরবর্তীতে এখন পর্যন্ত কোনো সংগঠন অথবা কোনো সংস্থা ইভেন সরকার যতগুলো কাজ করেছে, ছাত্র শিবিরের কাজগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে সবার কাজের সমষ্টির চেয়ে বেশি। আলটিমেটলি একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আপনি সব সময় কিভাবে এত হাসি খুশি, এতটা হাস্যোজ্জ্বল থাকেন? আমি দেখতে পাচ্ছি আপনি এখনো খুবই স্মাইলিং একটি ফেস। কর্মজীবনে আমি মূলত উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দকে ইদানিং রাজনীতিতে থাকাকালীন অথবা শিবিরে থাকাকালীন সময়ে বিয়ে করতে দেখা যাচ্ছে, আবার অনেকে দীর্ঘ ছাত্র জীবন শেষ করে বিয়ে করছেন। কোনটিকে আপনি প্রেফার করেন? আচ্ছা, এটা তো একটু ক্রিটিক্যাল কোশ্চেন। তো এটা যে একজন ভাই তার আপন ভাই না, কিন্তু এরপরও স্যাক্রিফাইস বলুন অথবা তাকে ভালোবাসার জায়গায় বলুন, তার প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহ, এটা একজন আপন ভাইয়ের মতো অথবা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশিও আমরা লক্ষ্য করি। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। আজ এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যাকে ঘিরে এদেশের ছাত্র সমাজ শুধু নয়, বরং এদেশের আবাল বৃদ্ধ বনিতা, রাজনীতি সচেতন, দেশ এবং রাষ্ট্র সচেতন প্রত্যেকটি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় অর্জনগুলোকে যখন মার্ক করা হয়, তখন নিঃসন্দেহে 2024-25 ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়কেই চিহ্নিত করা হয়। এই নিরঙ্কুশ বিজয়ের পেছনের মূল কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুধু ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ের মূল কারিগর নয়, বরং একই সাথে 24 জুলাই এবং অগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার আমাদের শ্রদ্ধেয় এই দায়িত্বশীলকে আজ আমরা কাছে পেয়েছি। জানার চেষ্টা করব তিনি কিভাবে এবং নেতৃত্বের কোন ক্যারিশমায় তিনি ইসলামী ছাত্র শিবিরকে এই অনন্য জায়গায় নিয়ে এসেছেন এবং একই সাথে সারা দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায়ে অনন্য ভূমিকা রেখেছেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আপনাকে নিয়ে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন। আমাদের দর্শকরা সচরাচর, শুধু আমাদের দর্শক বললে ভুল হবে, আমি মনে করি যে আমাদের দেশের সাধারণ মানুষ একটা ব্যাপার যেটি জানতে চায় যে আপনি সব সময় কিভাবে এত হাসি খুশি, এতটা হাস্যোজ্জ্বল থাকেন? আমি দেখতে পাচ্ছি আপনি এখনো খুবই স্মাইলিং একটি ফেস। আপনার হাসির কথা শুনে তো স্বাভাবিকভাবে যে কেউ না হেসে পারবে না। মানে যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে আপনি আসলে কিভাবে এতটা হাসি খুশি থাকেন, আমি এই প্রশ্নটি দিয়েই শুরু করব। আসলে দেখুন, এটা শুধুমাত্র আমার মাঝে বা কাজ করবে সেটা তা না, এটা অনেকের মাঝে, ইভেন আপনার মাঝে এটা কাজ করবে বা করে হয়তো। তো হাসি খুশি থাকাটা তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। সবসময় তিনি মুচকি হাসতেন জি। এবং প্রাণবন্ত থাকার চেষ্টা করতেন। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনরা যেটা বলতেন যে ওনারা যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকেন বা ওনার পাশে আসেন, ওনার মাজলিসে বসেন, তখন ওনাদের মনটা ভালো হয়ে যায় অথবা আল্লাহর প্রতি একটা ভয় তৈরি হয়। তো এই জায়গা থেকে নিঃসন্দেহে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর জীবনের তো আসলে মানুষের দুঃখ কষ্ট, এটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা নিজেই মানুষকে পরীক্ষা করেন বিভিন্নভাবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তো এভাবে করে নানান বিষয় দিয়ে একজন মুমিনের জীবন পরীক্ষিত হবে, কিন্তু দিন শেষে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, আমি যে শব্দটা সর্বশেষ বললাম আর কি, যে আল্লাহর উপর তাওয়াক্কুলের বিষয়টা যত শক্তিশালী হবে, আমাদের যে কোনো পরিস্থিতিতে আসলে নিজেকে প্রাণবন্ত রাখা অথবা হাসি খুশি থাকাটা তখন সহজ হয়ে যায়। না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে একজন পলিটিশিয়ান হিসেবে, হ্যাঁ, ছাত্রনেতা হিসেবে সবাই কিন্তু মনে করে যে মানে রাজনীতিবিদরা আসলে একটু ভয়ানক চেহারার হবে, তাদের মধ্যে দেখলে একটা গম্ভীর গম্ভীর ভাব থাকবে, সবাই ভয় পাবে। সেটা কিন্তু আপনার মধ্যে আসলে নাই। আসলে সেটা তো আপনাদের অবজারভেশন। তবে আমি চেষ্টা করি সবসময় স্বাভাবিক যেটা থাকা। আর যেটা বললাম, ইসলামের শিক্ষা বা আমাদের মানে নৈতিক যে শিক্ষা, সেটা হচ্ছে সবার সাথে হাসি খুশি সবসময় থাকাটাই হচ্ছে
আমাদের জন্য কল্যাণকর। এটা কি ইসলামী ছাত্র শিবিরের বেসিক কোনো শিক্ষা যে সবসময় স্মাইলিং ফেস বা ডেফিনেটলি আমরাও আমাদের যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল ছিল, যাদেরকে দেখেছি, ওনারাও চেষ্টা করতেন ওনাদের হাসির প্রতি আকর্ষণ বা হচ্ছে এর মধ্য দিয়ে যে ছাত্র শিবিরের প্রতি একটা আগ্রহের জায়গা, এটা আমরাও যখন মানে উপশাখা অথবা নিচের দিকে দায়িত্বশীল ছিলাম তখন এই জিনিসগুলো দেখতাম আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদেরকে। তো ওইটাও একটা শিক্ষা বলতে পারেন যে ছাত্র শিবির এই শিক্ষাটা দেয় সবসময়। এবং এটার সাথে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে একটা স্লোগান খুব শিক্ষার্থীরা দিত যে মাথা ঠান্ডা রক্ত গরম। এমন আমি মনে করি যে আপনি একজন কুল হেডেড লিডার, সবসময় মাথা ঠান্ডা রাখেন। রক্তের ব্যাপারে বলেন, আপনার রক্ত কি গরম থাকে? এটা তো আসলে টেস্ট করতে হবে। তবে স্বাভাবিকভাবে হচ্ছে আসলে একজন লিডার বা যারা মানে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সে জায়গায় যদি আপনি রাগ বা হচ্ছে আবেগের বশবর্তী হন, যেটা আমাদের অনেকগুলো শপথের মধ্যে আমরা দেখি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের, তো আসলে এই সিদ্ধান্ত গ্রহণটা আপনাকে ঠান্ডা মাথায় নিতে হয় এবং খুব বিচার বিবেচনা করে অবজারভেশন করে নিতে হয়। আর রক্ত গরমটা এটা আসলে একটা আক্ষরিক অর্থে হয়তো ব্যবহৃত হয় যে মানে বিপ্লবী একটা চেতনা অথবা যে কোনো জিনিস দৃঢ়তা, এটা হয়তো মিন করা থাকে। কিন্তু রক্ত তো স্বাভাবিকভাবে সবারই গরমই থাকে, যেটা মেডিকেল সায়েন্স বলে। এটা ঠান্ডা হলে তো এটা মারা যাওয়ার কথা। বিপ্লবী চেতনার কথা বললেন, ইসলামী ছাত্র শিবিরের চেতনা কি বিপ্লবী? মানে তাদের চেতনা আসলে কি? বিপ্লবী চেতনাটাকে আপনি অনেকভাবে ডিফাইন করতে পারেন। বিপ্লব বলতে আমরা খুব স্বাভাবিকভাবে যেটা পৃথিবীর ইতিহাস থেকে দেখি যে অনেকগুলো বড় রক্তপাত, এরপরে হচ্ছে সংঘর্ষ, লড়াই সংগ্রাম অথবা যুদ্ধ, এর মধ্য দিয়ে একটা ক্ষমতার পরিবর্তন অথবা নতুন একটা সাম্রাজ্য গড়ে তোলা, সভ্যতা গড়ে ওঠা। তো এটা হয়তো আমরা দেখেছি সে ফরাসি বিপ্লব, চীনা বিপ্লব, অন্যান্য জায়গায়। আর আরেকটা অর্থ আমার কাছে হতে পারে একটা সাংগঠনিকভাবে যদি আমরা চিন্তা করি, একটা সংগঠন একটা জায়গায় পৌঁছতে চায়, তার একটা লক্ষ্য আছে, একটা গোল আছে, সেই গোলটাতে পৌঁছার জন্য তার সামষ্টিক কার্যক্রমকে সাজানো, এখানে একটা বিপ্লবী চেতনার বিষয় থাকে। আর এটার আরেকটা অর্থ আমি দেখি হচ্ছে যে সময় বা যে কোনো একটা পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নেওয়া বা নিজের মতো করে ওই পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, এটাও বিপ্লবের একটা অর্থ হতে পারে। তো সবগুলো মিলে ছাত্র শিবির যেহেতু একটা গোল বা একটা উদ্দেশ্য আছে যে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন, তো আমূল পরিবর্তনের মধ্যে শিবির যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে বা দেয় যে আমরা এই সমাজ থেকে জুলুম এবং নির্যাতনের অবসান ঘটাতে চাই। তো এটা তো আর এমনি এমনি হবে না। এখানে অনেক মানে চড়াই উতরায় পাড়ি দিয়ে মূলত এই জুলুম নির্যাতনের অবসান ঘটাতে হয়। পৃথিবীর সব ইতিহাসে এটাই পাই। আরেকটা হচ্ছে এখানে ভ্রাতৃত্ব এবং ন্যায়সোধের উপর একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। তো ইনসাফপূর্ণ এই সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে বিপ্লবী মানসিকতার যে মানুষের কথা আমি বলছি, এই মানুষ ব্যতীত আসলে আমূল পরিবর্তনটা সম্ভব হবে না। তো সে জায়গায় নিঃসন্দেহে ছাত্র শিবির এই মানসিকতার লোকই তৈরি করছে এবং বাংলাদেশের বড় বড় যে বিষয়গুলো বা বাংলাদেশে রিসেন্ট টাইমে যে বড় আন্দোলনগুলো হয়েছে, তো এখানেও এই বিপ্লবী মানসিকতার একটা প্রতিচ্ছবি ছাত্র শিবিরে যেমন ছিল, আবার যারা আসলে সত্যিকার অর্থে এই ইনসাফের পরিবর্তনটা চায় তাদের মাঝে আমরা দেখেছি সেটা। ইসলামী ছাত্র শিবিরের মূল কাজ কি? মানে ছাত্রদের ক্যারিয়ার গঠন করা নাকি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা? এখানে দেখুন, যেহেতু ছাত্র অঙ্গন থেকে আমরা কাজ করছি, তো প্রত্যেকটা ছাত্রেরই তো একটা গোল থাকে। তো গোলটা হচ্ছে কি, তিনি হয়তো তার যে একাডেমিক লাইফ আছে এটা শেষ করবেন। তো একাডেমিক লাইফ শেষ করাটা তো আসলে একজন মানুষের গোল হতে পারে না। একজন মানুষের তার নির্দিষ্ট গোলে পৌঁছার জন্য একাডেমিক পার্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আলটিমেটলি একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। তো ছাত্র শিবির যেহেতু ছাত্রদের মাঝে কাজ করে এবং এই ছাত্র অবস্থায় নিজেকে তৈরি করা, সে বিপ্লব উপযোগী মানুষ হিসেবে তৈরি করার জন্য যে স্বপ্ন সাধনা বা যেভাবে করে এই রোডম্যাপটা বা যেখানে একজন ব্যক্তি তৈরি হয়ে পরবর্তীতে তিনি এই সমাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবেন, মূলত ছাত্র শিবির এই মানুষ তৈরির কাজটা করে। জাহিদ ভাই, আপনি ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন, মানুষ তৈরির কাজ করেছেন, বাট আপনি যখন নেতৃত্বের জায়গা থেকে আপনি ছেড়ে দিলেন নেতৃত্বের জায়গাটি, মানুষ তৈরির দায়িত্ব হয়তো আপনি এখনও করছেন, তখনও করেছেন, বাট আমাদের দর্শকদের একটি প্রশ্ন যে আপনাকে মিডিয়াতে তেমন একটি দেখা যায় না,
আমি জানি না যে আসলে সোশ্যাল মিডিয়া বলি বা মেইন স্ট্রিম মিডিয়া বলি, এই জায়গাগুলো আপনি কিভাবে ফেস করছেন, বাট এই প্রশ্নটি মোটা দাগে থেকে যায় যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা ছাত্র জীবন শেষ করবার পর বা শিবিরের দায়িত্ব পালন শেষে তারা সেই অর্থে আর সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদেরকে দেখা যায় না, এদেশের ছাত্র সমাজের আন্দোলন সংগ্রামেও তাদেরকে দেখা যায় না, এবং বিগত 6 মাসে হয়তোবা আপনিও সেই পথেই হেঁটেছেন। কি ব্যাখ্যা? এটা হয়তো আপনার একটা পার্সেপশন থেকে, অবজারভেশন থেকে বলেছেন। তো আসলে না, আমি তো আছি শিবিরের অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি এবং সারা দেশে অনেকগুলো সফর করেছি আমি। বলা চলে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, প্রায় অনেকগুলো জায়গাতেই সফর করা হয়েছে। তো এখানে একটা বিষয় হয়তো মিডিয়াতে সেটা কম এসেছে, খুব স্বাভাবিকভাবে হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো তো কিছু পলিসি মেনটেন করে। আপনি দেখবেন যে হচ্ছে আমি জামাতের ইয়াগুলো ওনারা বেশি কাভারেজ দেয়। এরপরে জামাতের কিন্তু আরও অনেক লিডার রয়েছে কেন্দ্র থেকে শুরু করে, ওনাদের সব লিডারের কাভারেজগুলো ওইভাবে আসেন না। ইন দ্য সেম ওয়েতে শিবিরের ক্ষেত্রেও হয়তো শিবিরের মৌলিক কিছু প্রোগ্রামকে ওনারা কাভারেজ দেয়, কিন্তু শিবিরের আসলে প্রোগ্রামের পরিধিটা যত বিস্তৃত, তো সেখান থেকে হয়তো মিডিয়া হাউসগুলোর কিছু পলিসিগত বিষয় আছে, সিপির কিছু বিষয় যিনি রানিং থাকেন ওনার বিষয়গুলো ফোকাস পয়েন্টে আসেন। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি আড়ালে চলে গিয়েছি বিষয়টা তা না, হয়তো প্রচার প্রচারণা বা মিডিয়ার ফোকাসটা কিছুটা হয়তো কম হয়েছে। তো ইনশাল্লাহ আমি আমার কাজ কন্টিনিউ রাখবো। ইনশাল্লাহ। আপনি বিদায় নেবার পর কি করছেন এই মুহূর্তে? আমি তো সাংগঠনিকভাবে বা যদি ওই জায়গা থেকে চিন্তা করি তাহলে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরে আমি জয়েন করেছি। তো সেখানে উত্তরের যুব বিভাগের কমিটি ওটাতে আছে, এরপরে থানার যুব বিভাগ সেখানেও কমিটিতে আছে। তো জামাতের কিছু স্ট্রাকচারাল বিষয়ের কারণে সেই দায়িত্বগুলো পালন করছি। আর কর্মজীবনে হচ্ছে আমি মূলত উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। তো সেক্ষেত্রে এডুকেশন এবং রিসার্চ এই দুইটা ফিল্ড নিয়ে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আপাতত আমি আছি, মূলত আমার উদ্যোক্তা এবং বিজনেস এটাকে শেখার স্বার্থে হচ্ছে একটু কাজ করে যাচ্ছি। জামাতের রাজনীতির একটি বড় সমালোচনা হলো তারা ইসলামী ছাত্র শিবিরের এই নেতৃবৃন্দকে যথাযোগ্য মর্যাদায় আসীন করতে পারছে না, যথাযথভাবে তাদেরকে কাজে লাগাতে পারছে না। যেমন অনেকেই বলেন যে এত বড় আন্দোলনের একজন অন্যতম রূপকার মিস্টার জাহিদুল ইসলামকে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি থানা পর্যায়ে নিয়ে রেখেছে অথবা ছোট কোনো দায়িত্ব দিয়ে রেখেছে। এটি আপনার জায়গা থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এটা তো একটু ক্রিটিক্যাল কোশ্চেন। তো এটা দেখুন, সব কিছুরই সংগঠনের একটা নিজস্ব প্যাটার্ন থাকে, একটা স্ট্রাকচার থাকে। ছাত্র শিবিরেরও আসলে যারা দায়িত্বশীল হয়, এখানে ক্যাডার সিস্টেম, এরপরে তাদের যোগ্যতা, সব কিছুর মাপকাঠির মধ্য দিয়েই অনেকগুলো লেভেল মেনটেন করে দায়িত্বশীল হয়। তো ইন দ্য সেম ওয়েতে জামাত ইসলামীও নিজস্ব কিছু প্যাটার্ন বা স্ট্রাকচার আছে, সব দলেরই তাদের এগুলো থাকে। তো সেখানে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে ক্যাডার পদ্ধতির মধ্য দিয়ে একজনকে ধাপে ধাপে তৈরি করা, আরেকটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে কাউকে এগিয়ে নিয়ে আসা। তো আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম এখানে দুইটার ভিতরে সমন্বয় করে। আপনি দেখবেন যে এখানে ক্যাডার সিস্টেম যেভাবে আছে, নিচ থেকে একটা জিনিসকে ধাপে ধাপে আস্তে আস্তে বোঝার কিছু বিষয় রয়েছে এবং সেটা পরিচালনার বিষয় রয়েছে, এর মধ্য দিয়ে জামাত ইসলামের দায়িত্বশীলকে তারা সামনের দিকে এগিয়ে নেয়। আবার দেখা যায় এর মধ্যে যাদের কোয়ালিটি বা এই জায়গাগুলোতে ভালো, তাদেরকে সমন্বয় করে এগিয়ে নেয়। তো এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে জামাত ইসলামের এই প্যাটার্নটা মানে যুক্তিপূর্ণ। আমরা সম্প্রতি বর্তমান যিনি সিপি সাদ্দাম ভাইয়ের একটি বক্তব্যে শুনলাম যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য 1 কোটির মতো, এমন একটি বক্তব্য আমরা শুনেছি। 1 কোটির সদস্য যদি সাবেক থাকে, এরা বাংলাদেশ জামায়াত ইসলামীতে ঠিক কত পার্সেন্ট কাজ করছে, বা তারা এই পার্সেন্টেজের যে অংশটি জামাতে নেই তারা আসলে কেন নেই, বা তাদেরকে আনার ব্যাপারে জামাতের পরিকল্পনা কী? দেখুন, এখানে শিবির করা অবস্থায় তো জামাত করা বাধ্যতামূলক। এটা সাধারণত শিবির এভাবে কাউকে অ্যাপ্রোচ করেন না, যেহেতু এটা ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনে শিবিরের যে নিজস্ব স্ট্রাকচার রয়েছে, কর্মপদ্ধতি রয়েছে, সংবিধান রয়েছে, শিবির সে আলোকে পরিচালিত হয়। তো খুব স্বাভাবিকভাবে হচ্ছে ছাত্র শিবির বা ছাত্র জীবন শেষ করার পর আদর্শিকভাবে পলিটিক্যালি জায়গা থেকে জামাতের সাথে খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে। তো এই আদর্শিক জায়গা থেকে মূলত পরবর্তীতে সবাই জামাতে যারা জয়েন করেন, সেই যেমন আমার ক্ষেত্রে ঠিক সেম, যে আদর্শিক মিলের কারণেই জামাত ইসলামে জয়েন করেছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা অংশ আছে যারা হয়তো একাডেমিক জায়গা থেকে কন্ট্রিবিউট করেন,
কেউ বা হচ্ছে বিভিন্ন প্রফেশনাল জায়গা থেকে সেখান থেকে কন্ট্রিবিউট করেন। দেশের বাহিরে ছাত্র শিবির বা ছাত্র জীবন শেষ করে দেশের বাহিরে অনেক ভাইয়েরা অবস্থান করছেন। তো আমার দৃষ্টিকোণ থেকে এই কন্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ। যিনি কে কোথায় আছেন, কী পরিস্থিতিতে আছেন, তিনি তার প্রফেশনাল জায়গা থেকে হোক অথবা তার লিডারশিপ কোয়ালিটির জায়গা থেকে হোক অথবা ওনার অন্য যে জায়গাতে ওনার ফোকাস পয়েন্টটা রয়েছে, তিনি যদি সেখান থেকে ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জন্য বা আমরা যে সমাজ প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখছি, এখান থেকে যদি ফুললি কন্ট্রিবিউট করতে পারেন, তাহলে এটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করব। এখানে একটা ব্যাপার থেকে যায়, ইসলামী ছাত্র শিবির যখন একজন শিক্ষার্থী করেন, সেখানে কিন্তু তিনি নেতৃত্বের অনেকগুলো পথে তিনি চলতে চলতে একটি পর্যায়ে তিনি নেতৃত্বের একেবারে উচ্চ শিখরে পৌঁছেন এবং বিভিন্ন ডাইমেনশনে তিনি লিডারশিপটাকে প্র্যাকটিস করার সুযোগ পান। বাট বাংলাদেশ জামায়াত ইসলামীতে এসে যেমন আপনি আপনার যে জেলা কুমিল্লা, সেখানেও আমরা দেখেছি কুমিল্লা মহানগরীতে যিনি আমিরের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন যাবত তিনি আমির, এবং সেটি হয়তো 2 দশকেরও বেশি সময় ধরে তিনি আমিরের দায়িত্বে আছেন। এই জায়গাটিতে আসলে সমন্বয় করা বলি বা এটিকে কোনোভাবে তরুণ প্রজন্মের সাথে তাদেরকে নেতৃত্বে উঠিয়ে নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ জামাতের কোনো পদক্ষেপ বা পরিকল্পনা আছে কিনা? তো আমি যেহেতু বললাম জামাত ইসলামে তো মাত্র আমি জয়েন করেছি, তো এই পরিকল্পনা নিঃসন্দেহে জামাতের আছে। পরিবর্তন হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ একটা জায়গায় দায়িত্ব পালন করা। তো এখানে আমার মতে দুইটারই সমন্বয় হওয়া উচিত। একটা হচ্ছে যে যাতে করে দীর্ঘদিন করার ফলে নিজ থেকে যদি কোনো কোয়ালিটি সম্পন্ন দায়িত্বশীল থাকে, তিনি যেন তার লিডারশিপ জায়গাটা সবার কাছে প্রতিভাটাকে বিকাশ করতে পারেন, এই সুযোগটা যেমন দেওয়া উচিত। আবার যেন তেনভাবে যে কাউকে দায়িত্বশীল বানাতে হবে, এটার জন্য আবার দেখা গেল যে আমি পরিবর্তন করলাম, পরবর্তীতে ওই শাখাটার ক্ষতি হতে পারে। এটা আপনি কুমিল্লার কথা বলেছেন, আমি শুধু কুমিল্লা না, সব জায়গার কথাই বলবো, বা ছাত্র শিবির আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলবো জামাত ইসলামের এই ভারসাম্যটা, ব্যালেন্সটা আমাদেরকে রক্ষা করা উচিত। এবং আমি আশা করি যে এটা সামনের দিন আরও বেশি মানে এই কাজটা আরও ভালোভাবে হবে। ইসলামী ছাত্র শিবির বলি কিংবা জামাত বলি, এখানে যোগ্যতাকে কতটুকু মানদণ্ড হিসেবে ধরা হয়, আর পাশাপাশি আনুগত্যকে কতটুকু মানদণ্ড হিসেবে ধরা হয়? না, আনুগত্যটা তো আপনার যোগ্যতারই একটা মানদণ্ড বা মাপকাঠি। তো ওইটা হয়তো একটা পোর্শন আছে, পাশাপাশি অন্য সকল পোর্শনগুলোতেই মূলত বিবেচনা করা হয়। ছাত্র শিবিরের ক্ষেত্রে তো যেটা হয়েছে, ছাত্র শিবির সাংবিধানিকভাবে বলে দেওয়া হয়েছে কেউ যখন দায়িত্বশীল হবে তার কী কী গুণাবলী থাকতে হবে। ইভেন যারা দায়িত্বশীল নির্বাচন করেন অথবা পরামর্শ দেন দায়িত্বশীল বানানোর জন্য, তখনও সেখানে বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য, তাকওয়া, আদর্শে সঠিক জ্ঞানের পরিসর, এরপর তার সাংগঠনিক শৃঙ্খলা বিধানের যে যোগ্যতা। তো এই সবগুলোর একটা হলিস্টিক জায়গা থেকে যিনি সবচেয়ে অগ্রগামী হবেন, তিনি দায়িত্বশীল হবেন, এটাই আমরা স্বাভাবিক আর কি প্রত্যাশা করি। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের এত বিজয় এবং এত বলবো যে একটা সোনালী সময় পার করছেন, এই সময়টাতে স্পেসিফিক যদি বলি, জানতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় 2টা অর্জন কি, এবং একই সাথে ইসলামী ছাত্র শিবির এই সোনালী সময়ে এসে তার সবচেয়ে বড় কোন জিনিসগুলো মিস করছে বা লস করছে? আচ্ছা, এখানে প্রথমত অর্জনের ক্ষেত্রে বললে আসলে ছাত্র শিবিরের মৌলিক যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ সন্তুষ্টির পথে থাকতে পারা। তো আল্লাহ সন্তুষ্টির পথে থাকতে গিয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত বিধান সেটা বাস্তবায়ন করা, এই দুনিয়ার সমাজকে পরিবর্তন করার চিন্তা করা। এরপরে হচ্ছে ক্যাম্পাসগুলো, যেহেতু ছাত্র সংগঠন, ক্যাম্পাসের পরিবেশকে পরিবর্তনের জন্য চেষ্টা করা। তো আলহামদুলিল্লাহ, যেটা ছাত্র শিবির গত 2025 সালে ডাকসু সহ আমাদের 5টি বিশ্ববিদ্যালয়ের আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে, এটা একটা বড় অর্জন। সেকেন্ড যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চাই সেটা হলো যে ছাত্র শিবিরকে আগে মানুষ যেভাবে চিন্তা করতো অথবা যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছিল, তো এই প্রোপাগান্ডার বিপরীতে বাস্তবতাটা বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ উপলব্ধি করতে পারছে। তাই মনে করি এই দুটি জায়গাতে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ আমাদের অর্জন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর মিস করা বলতে আসলে যেহেতু বিগত 15টি বছর, 15.5 বছর আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি, অনেক শাহাদাত, অনেক ত্যাগ, কোরবানি, রক্ত। তো ওই সময়গুলো আমাদের জন্য খুব আবেগের একটা জায়গা ছিল, খুব ইমোশনের জায়গা ছিল, প্রত্যেকটা শাহাদাতের ঘটনা এবং প্রত্যেকটা ক্যাম্পাসের নির্যাতনের জায়গাগুলো ছিল। তো এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে মানুষ যখন বিজয়ের দিকে অতি বেশি ধাবিত হয়, যেটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে, আপনি ইসলামের বিজয়গুলো
দিকগুলোর দিকেও লক্ষ্য করলে দেখবেন যখন সাম্রাজ্য বিস্তৃত হয়েছে, এরপরে যখন যেখানে ক্ষমতার একটা স্বাদ অথবা ক্ষমতা মুসলমানদের বা ইসলামের হাতে এসেছে, তো তখন সেখানে কিছু মানে দ্বিচারিতা চরিত্র কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। তো এই জায়গাগুলো অনেক সময় তাকওয়ার জায়গা, তাওয়াক্কুলের জায়গা, রুহানিয়তের জায়গা কিছুটা ঘাটতি হয়তো অনেক সময়, যেটা ইসলামের ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এখানে হয়তো কিছুটা মিস করার যে রুহানি কিছু জায়গা কিছু কিছু ক্ষেত্রে ভ্রাতৃত্বের জায়গাটা, ভ্রাতৃত্বের জায়গাটাও আছে আলহামদুলিল্লাহ। আমি এটাকে খুব বেশি নেগেটিভ অর্থে, তো আপনি মিস করার পয়েন্ট নিয়ে আসতে বলেছেন, এজন্য আমি 2টা পয়েন্ট নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের তো যে টোটাল ইউনিক বৈশিষ্ট্য, এর মধ্যে পরস্পরকে ভ্রাতৃত্ব ভালোবাসার জায়গা থেকে ফিল করা, যেটা আপনি অন্য কোনো সংগঠনে এই মাত্রায় পাবেন না। যে একজন ভাই তার আপন ভাই না, কিন্তু এরপরও স্যাক্রিফাইস বলুন অথবা তাকে ভালোবাসার জায়গায় বলুন, তার প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহ, এটা একজন আপন ভাইয়ের মতো অথবা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশিও আমরা লক্ষ্য করি। আপনি দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়েই শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, যেগুলো সচরাচর অনেক সকল সিপিআই করে থাকেন। বাট আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সম্ভবত একমাত্র কেন্দ্রীয় সভাপতি, আমি যদি ভুল না করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনি শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে এসেছেন, এই ফিলিংসটা কেমন আপনার? আসলে দেখুন, শিবিরের তো একটা স্ট্রাকচার আছে। শিবির কোনো প্রতিষ্ঠান বা যেটা আমি আগে বলেছি দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে নিজস্ব মানদণ্ড বা ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে হয়। তো এক্ষেত্রে একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আলহামদুলিল্লাহ শিবিরে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কেন্দ্রীয় সভাপতি আছে, এরপর ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয় সেখান থেকেও আছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেও আছে, এরপর মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও আছে। তো আমার মনে হয় যে মানে এই সকল একটা সিস্টেমের মধ্য দিয়ে ছাত্র শিবিরের দায়িত্বশীল যেহেতু সিস্টেম আছে, তো সে জায়গায় আমার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে আর কি। তা আমি মূলত চিটং ইউনিভার্সিটিতে ছিলাম, চিটং পাবলিক এডে আমার অ্যাডমিশন ছিল। তো ওই সময় আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে 2 মাস সম্ভবত মাঝখানে গ্যাপ ছিল। এরপরে ফ্যামিলি বা সবার পরামর্শের কারণে যে ঢাকায় থাকতে হবে, ঢাকায় আসতে হবে, তো পরবর্তীতে ওইখানে ভর্তি ক্যান্সেল করে এখানে চলে আসা। এরপরে তো দায়িত্ব পালন শেষে কেন্দ্রে সর্বপ্রথম আমি আন্তর্জাতিক এবং ডিবেট ছিলাম, এরপরে প্রকাশনা, সাহিত্য অফিস, এরপরে সেক্রেটারি জেনারেল, সর্বশেষ সিপি দায়িত্ব পালন করেছি। আপনি যেটা বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী ছাত্র শিবির তার নেতৃত্ব বাছাই করে, বাট এই যে ঢাকার বাইরে অথবা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কলেজ অথবা বিভিন্ন মাদ্রাসা থেকে যে সেন্ট্রাল লিডারশিপটাকে চুজ করা হয়, এতে কি ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবার মতো যোগ্যতা সম্পন্ন লিডারশিপ কি বের করে আনতে পারে? আমরা তো এখন পর্যন্ত দেখেছি যে সেটা আলহামদুলিল্লাহ পেরেছেন। আসলে দেখুন, যে কোনো জিনিসের স্থান, কাল, পাত্র একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অনেক সময় যেমন যেটা আমাকে অনেক ভাইয়েরা এই টুইটটা করেন অথবা মেসেজ করেন যে 2025 সাল শিবিরের ইতিহাসে সফলতা অথবা অনেক বেশি। তো আসলে আপনি সুযোগ কতটুকু পাচ্ছেন এবং সেই সুযোগকে কতটুকু কাজে লাগাচ্ছেন, এটা হলো গুরুত্বপূর্ণ। তো ছাত্র শিবিরের গত যদি 15 বছর আমরা দেখি, এটা একটা বড় ফেজ। এরপর 15 বছর আগের একটা সময় ছিল, এরপর 77 সাল থেকে 90 পর্যন্ত একটা সময় ছিল। তো এই প্রত্যেকটা লম্বা এই সময়ে পথ পরিক্রমা আসলে যখন যিনি দায়িত্বশীল তিনি ওই সময়টাকে ধারণ করার চেষ্টা করেছেন এবং সেই সময়ের আলোকে শিবিরের আসলে কতটুকু সুযোগ ছিল, প্রত্যেক কেন্দ্রীয় সভাপতি সেই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন। তো তার ধারাবাহিকতা এখন আপনি কোনটাকে সফলতা বেশি বলবেন, কোনটাকে কম বলবেন। যেমন 24 সালে আমাদের একটা বড় সফলতা এসেছে আলহামদুলিল্লাহ, আমাদের না শুধু বাংলাদেশের মানুষের সফলতা এসেছে। কিন্তু তার আগের তো এমন সময় গিয়েছে যে আমরা আসলে মানে আমাদের শিবির বা এই পরিচয়টুকু ক্যাম্পাসগুলো দিতে পারে নাই। এবং এমন হয়েছে আমাদের একটা প্রোগ্রাম আমরা করব, সেই প্রোগ্রাম 100 জন নিয়ে প্রোগ্রাম, সেটাকে 10টা স্পটে 10 জন করে ভাগ করে করে করতে হচ্ছে। তো এরকম নানান প্রতিকূলতার মধ্যে আমি মনে করি যখন যারা ছিলেন তারা যোগ্য হিসেবেই শিবিরে বিবেচিত এবং তারা তাদের সময় সুযোগগুলোই কাজে লাগিয়েছেন, এজন্য তারা তাদের সময় সবচেয়ে সফল সভাপতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে লিডারশিপ, সেখান থেকে কি সেন্ট্রাল বডিতে আপনার মতো পজিশনে আসার মতো কোনো নেতৃত্ব আছে কিনা? আসলে দেখুন, শিবিরের এই জিনিসগুলো একটু আপেক্ষিক বিষয়। এটা আপনি এই মুহূর্তে আমি এটা বলাটা আমার জন্য কঠিন। তো দায়িত্বশীল তো যোগ্যতা অনেকেরই থাকে, কিন্তু আবার অনেকের বাস্তবতাও থাকে। শিবিরে আমি অনেক দায়িত্বশীলকে পেয়েছি যে তার হয়তো লিডারশিপ কোয়ালিটি সব কিছুই আছে, কিন্তু তার ছাত্রত্ব বা ছাত্রজীবন ধরে রাখার মতো অবস্থানটা তার পরিবার আসলে ওইরকম অবস্থা
অবস্থানটা ছিল না বা থাকে না। অনেকেই আপনি দেখবেন যে এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ইভেন এমনও আছে যে আমি একজন ভাইকে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় লাইফে, তিনি 8টা টিউশনি করতেন, ওনার বাবা মারা গিয়েছিল। তো ওই ভাইটি 8টা টিউশনি করার পরে তিনি ইংলিশে ছিলেন, ইংলিশ ডিপার্টমেন্টে, আমাদের 2 বছরের সিনিয়র। উনি আবার ওনার ছোটো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আবার ছোট একজন বোন ছিল, তিনি সম্ভবত ইডেন কলেজে পড়তেন, মা সহ ঢাকায় থাকতেন। তো পুরো ফ্যামিলিকে ওনাকে মেনটেন করতে হতো, এবার 8টা টিউশনি করতো, এরপর বিশ্ববিদ্যালয়ে পড়তো, এরপর আবার সংগঠনকে সময় দিত। এখন দেখুন ওনার তো আসলে এই যে যোগ্যতা, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার এই বাস্তবতার কারণে উনি হয়তো ওইভাবে সময় দিয়ে খুব অগ্রসর হওয়া কঠিন। তো এই জন্য যার যখন সময় বা বাস্তবতা সব কিছু মিলে আল্লাহ যাকে কবুল করবেন তিনিই দায়িত্বশীল হবেন ইনশাল্লাহ। বাংলাদেশে যে সকল ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দেয়, আমি সেটি বাংলাদেশ ছাত্রলীগ বলি অথবা জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রমিনেন্ট ছাত্র সংগঠন হিসেবে, এই ছাত্র সংগঠনগুলোর সেন্ট্রাল লিডারশিপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি দেখার স্বপ্ন দেখতে পায় না, যেহেতু এগুলো বাই ডিফল্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়। সেই জায়গায় আপনি ব্যতিক্রম, আপনি জগন্নাথ থেকে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এই ব্যাপারটিকে ওন করে যে আমার একজন শিক্ষার্থী এদেশের এত বড় একটি ছাত্র সংগঠনের সেন্ট্রাল লিডার ছিল? আচ্ছা, এখন আপনি অন্য সংগঠনের বিষয়ে যে প্রসঙ্গটা বলেছেন, এটা আমি মনে করি তাদের ব্যর্থতা এবং তাদের স্ট্রাকচারাল এটা বড় ধরনের ত্রুটি। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নিঃসন্দেহে তার যোগ্যতা আছে। তো এরকমও তো হতে পারে যে হয়তো কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ওই ভাইটা চিটং ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আপনি যদি কম্পারিজনে যান দেখা যায় যোগ্যতা অথবা একাডেমিক সাউন্ডের যে বিষয়টা আছে এরকম বেশি তো হতে পারে। অথবা মেডিকেলের একজন স্টুডেন্টও তো আমি যতটুকু জানি যে ছাত্রদল বা খুব স্বাভাবিকভাবে হয়নি অথবা হয় না, কিন্তু ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সেই জায়গাটা ওপেন রেখেছেন আলহামদুলিল্লাহ। তো লাস্ট যেটা বলেছেন যে ছাত্র শিবির বা আমাকে অন করে কি না, এটা জগন্নাথের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে তারা ভালো বলতে পারবে। তবে আমার জায়গা থেকে আমার যারা সিনিয়র রয়েছে, আমার মনে হয় না কারোর সাথে আমার কখনো খারাপ সম্পর্ক, বরং একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যতজনের সাথে। ইভেন অনেকের সাথে যখন রাস্তাঘাটে দেখা হয় বা ক্যাম্পাসেও যখন যাই, সিনিয়র জুনিয়র দেখা হলেই একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা পরস্পরের পক্ষ থেকে হয়। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ তারা ছাত্র শিবিরকে ভালোবাসেন এবং অনেক শিক্ষক অনেকেই আলহামদুলিল্লাহ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। জগন্নাথের একমাত্র ছাত্রী হল যেটা আছে ওখানে যিনি প্রভোস্ট, তো গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো তিনি আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে এবং জগন্নাথের সাবেক শিক্ষার্থী হিসেবে মনে হয়েছে আমার কাছে যে আমাদেরকে ভালোবাসেন, দোয়া করেন, এমনটা মনে হয়েছে। জাহিদ ভাই, আমি একটু জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আসতে চাই। আপনার সময়টাতে, আপনি তখন কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, সেই সময়টাতে আপনারা জুলাই অভ্যুত্থান করেছেন এবং এটিকে সফলতার সাথে সম্পন্ন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এটি নিয়ে অনেক কথা আছে আসলে, যে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা আসলে কেমন ছিল, কতটুকু ছিল, তারা প্রত্যক্ষ ছিল কিংবা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। ইনফ্যাক্ট আপনার ব্যক্তিগত ভূমিকা নিয়ে অনেক কথা আছে। আমি সামগ্রিকভাবেই জানতে চাইব যে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনটার সাথে ঠিক কখন জড়িত হলো, কিভাবে জড়িত হলো এবং তারা আসলে কিভাবে এখানে আসলে অবদান রাখতে শুরু করেছে। প্রথমত হচ্ছে এটা তো কোটা আন্দোলন ছিল, আপনারা জানেন যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটা আন্দোলন হয়েছিল। তো তখন পরিপত্র জারির মধ্য দিয়ে হচ্ছে যে টোটাল কোটা সিস্টেমটাকে খনি হাসিনা তখন সংসদে একটা বক্তব্যের মধ্য দিয়ে উইথড্র করে নেন বা উঠিয়ে নিয়েছিলেন। তো এটা সেটেল একটা ইস্যু ছিল, কিন্তু মাঝখানে এটা নিয়ে আবার রিড করে পরবর্তীতে আবার একটা সেটেল ইস্যুকে সামনে নিয়ে আসা হলো। তো এরপরে যেটা তখন যখন কোর্ট থেকে রায়টা এসেছিল, আপনার মনে থাকবে যে কোরবানির ছুটি ছিল, ক্যাম্পাসগুলো বন্ধ ছিল। তো এই বন্ধের সময় আমরা ইন্টারনালি আলাপ আলোচনা করেছিলাম, অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তাদের সাথে কয়েক দফায় আমাদের আলাপ আলোচনা বসা হয়েছিল এটা নিয়ে কি করা যায়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে আমাদের বসা হয়েছিল, যাদেরকে আপনারা সমন্বয়ক হিসেবে আমরা সকলে জানি। তো তাদের সাথে এটা নিয়ে আলাপ করা হয়েছিল। তো আমাদের তখনই ঈদের ছুটিতে প্ল্যান ছিল যে ছুটি বা যখন সবাই ক্যাম্পাসে আসবে আমরা ইস্যুটা নিয়ে আন্দোলন গড়ে তুলব। তো তারই প্রেক্ষিতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাতে করে এটাকে কোনো দলীয় ট্যাগ দিতে না পারে। আপনি জানেন যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে ইতিপূর্বে, কোটা সংস্কার, এরপর নিরাপদ সড়ক অথবা ইংলিশ মিডিয়ামের ইস্যু, প্রত্যেকটা জায়গায় হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এখানে শিবিরের আন্দোলন, শিবির এখানে
একটা ট্যাগিংয়ের সিস্টেম। তো এই জন্য কোনোভাবেই যেন শিবিরের ট্যাগটা না লাগে, আমরা ওইভাবে করে আন্দোলনকে ডিজাইন করে সাজাই। তো মূলত জুলাইয়ের পর থেকে, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে হচ্ছে আন্দোলনের একটা তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা 14 তারিখ পর্যন্ত একটা ফেজে চলেছে, বিভিন্ন সড়ক অবরোধ। বাট 15 তারিখে এসে যেটা হলো যে আপনি জানেন যে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছিল যে এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগে যথেষ্ট, অথবা তারা এটার উচিত জবাব দিবে। তো তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলা চালালো, সেখানে নারী শিক্ষার্থী সহ অনেকে যখন আহত হলো। তো সে 15 তারিখেই মূলত আমরা বসেছিলাম খুব সিরিয়াসলি। আমার মনে আছে আমি তখন কক্সবাজার অবস্থান করছিলাম, তার একদিন আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যারা ছিল জনশক্তি, তাদের নিয়ে একটা সামিট হয়েছিল সেখানে। তো পরবর্তীতে আমাকে কেন্দ্রীয় সভাপতি নক করলো এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ভাইয়ের নক করলো। তো আমি সেখানে অনলাইনে বসে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগ যে হামলা চালিয়েছে এর প্রেক্ষিতে আমরা একটা প্রতিক্রিয়া দেখানো উচিত। 15 তারিখে 15 তারিখেই, অর্থাৎ যেদিন শিক্ষার্থী হামলা চালানো হলো। তো আমরা প্রাথমিকভাবে আমাদের ছাত্র কল্যাণ বিভাগ, সেখানে দায়িত্ব ছিল আব্দুল আল মামুন ভাই, তখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা আহত তাদেরকে যেন ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, মেডিকেল জোনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখানে খুবই দুঃখজনক হচ্ছে যে ছাত্রলীগ পরবর্তীতে এই ঢাকা মেডিকেলে গিয়েও যারা আহত অবস্থায় ছিল তাদের উপর হামলা চালিয়েছে, এবং যারা ট্রিটমেন্ট দিতে গিয়েছে তাদের উপর হামলা চালিয়েছে। তখন আমাদের ঢাকা মহানগরের যে শাখাগুলো ছিল, ঢাকা মহানগর দক্ষিণ, পূর্ব, এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, অর্থাৎ এই পুরান ঢাকার অঞ্চলের টোটাল আশপাশের যে শাখাগুলো সবাইকে একত্রিত করে, ঢাকা মহানগর উত্তরও ছিল, তো সবাইকে একত্রিত করে আমাদের ছিল যে ছাত্রলীগকে আমরা একটা প্রতিক্রিয়া দেখাবো। তো সেখানে খুব স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতে হলে আপনাকে কিছু স্টাম্প বা এগুলোর ব্যবহার করতে হয়। তো এটা নিয়ে যখন সেখানে আমাদের ভাইরা জড়ো হয়েছিলেন প্রায় সন্ধ্যা অবধি, সেখানে কোনো অবস্থায় ছাত্রলীগ তারা সশস্ত্র মহড়া দিচ্ছে, এদিকে পুলিশ ব্যাপক ভিত্তিতে সেখানে টিয়ার শেল, গুলি এগুলো নিক্ষেপ করছে। তো পরবর্তীতে হচ্ছে সেই স্ট্যাম্প এবং যে পতাকা, লাঠিসহ পতাকা ছিল, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের দেয়াল রয়েছে, এই দেয়ালের মধ্য দিয়ে সেখানে রেখে আসার জন্য বলা হয়েছিল। এটা 16 তারিখে, এটা 15 তারিখের কথা বলছি আমি। 16 তারিখে পরবর্তীতে সকালবেলা শিক্ষার্থীরা বা রাতে তারা আস্তে আস্তে করে হলের ক্যাম্পিয়াগুলোতে মানে বড়ভাবেই হচ্ছে প্রতিক্রিয়া, বিশেষ করে ছাত্রলীগকে বের করে দেওয়া হল থেকে, এই প্রতিক্রিয়া দেখানো শুরু করেছিল। তো আমরা 16 তারিখে ঢাকার সবগুলো শাখা সহ কেন্দ্রের একটা টিম, একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি বসে মূলত 16 তারিখে আমরা মতিঝিলে একটা মিছিল করেছিলাম সর্বপ্রথম ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে। তো সে মিছিলে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল, বর্তমান যিনি সিপি, ওনার নেতৃত্বে হয়েছিল। তিনি তখন দপ্তর সম্পাদক ছিলেন, সিবগাতুল্লাহ ছিলেন, কেন্দ্রীয় সকল দায়িত্বশীল ভাইরা সেই, এবং ঢাকার শাখাগুলো ছিল। এরপরে আমরা 16 তারিখে জানি যে আবু সাইদ সহ একদিনেই, অর্থাৎ চিটংয়ে 2 জন সহ সারা দেশে 6 জন শাহাদাত বরণ করলো। তো পরিস্থিতি যখন এটা, আমরা এটাও বুঝতে পারছি যে সরকার আসলে এই কোটা সংস্কার নিয়ে আগের মতো একটা নাটক করবে, অথবা হচ্ছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমন্বয়ক যারা এদেরকে গ্রেপ্তার করবে, অথবা হচ্ছে তাদেরকে কিছুকে কনভিন্সড করে আন্দোলনটাকে উইথড্র করবে। তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে যে কোনো মূল্যে এই শিক্ষার্থীদের যে মানে হত্যাকাণ্ড অথবা শাহাদাতের ঘটনা, এটার চূড়ান্ত একটা মূল্য নির্ধারণ হওয়া উচিত। এবং বারবার আপনি দেখবেন যে সরকার বিভিন্ন অজুহাতে আন্দোলনগুলোকে দমন করেন, কিন্তু পরবর্তীতে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকেন তাদের উপরে হচ্ছে একটা স্টিম রোলার বা এ জাতীয় বিষয়গুলো চলে থাকে। আচ্ছা, এই সময় আপনারা যে পরিকল্পনাগুলো করছিলেন, জি, এগুলো কি শুধু শিবিরের নিজস্ব পরিকল্পনা ছিল, নাকি আপনারা এই পরিকল্পনাগুলো স্প্রেড আউট করেছেন ছাত্র দল বা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে কি কথা বলেছেন? এখানে আমরা যেটা করেছি, আমাদের আসলে অনেকগুলো লেয়ার আমরা মেনটেন করেছিলাম। বিশেষ করে সমন্বয়ক যে টিম অথবা যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, তো এখানে নির্দিষ্ট একক কোনো নেতৃত্ব থাকবে না যে অমুক এটার আহ্বায়ক অথবা সেক্রেটারি, এভাবে কিছু থাকবে না। এখানে সমন্বয়ক একটা পরিচয় হবে, এবং ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এভাবে বিভিন্ন লেয়ার মেনটেন করে সমন্বয়কদেরকে সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে। আর আন্দোলনের ক্ষেত্রে যত স্টেক্স আছে, বিশেষ করে যেহেতু মানে ছাত্রলীগ ব্যতীত অথবা ছাত্রলীগের সাথে যারা
সবসময় সহযোগী ছিল, তারা ব্যতীত সবাই এই আন্দোলনের পক্ষে ছিল। তা আমরা তাদের সাথেও সমন্বয় করেছি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে। এরপরে হচ্ছে আমরা ঢাকাকে বিভিন্ন পেজে ভাগ করেছি, কি গুরুত্বপূর্ণ স্পটগুলো কোথায়। এরপর প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা ভাগ করেছি, যেমন প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক আমাদের দায়িত্ব দেওয়া ছিল। এরপর কলেজের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত কীভাবে করতে হবে সেটা তৎকালীন কলেজ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্কুল শিক্ষার্থীদের কীভাবে করা হবে, এভাবে স্কুল, মাদ্রাসা অর্থাৎ সকল লেভেলের দায়িত্বশীলদেরকে বা জনশক্তিদেরকে অথবা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা এইভাবে করে আলাদা আলাদা লেয়ারে এই দায়িত্বগুলো মূলত ভাগ করে দেওয়া হয়েছিল। 16 তারিখে যখন 6 জন শহীদ হলো, সেই সময় যখন গভর্নমেন্ট থেকে সংলাপের আহ্বান জানানো হয়, আপনার একটা ফেসবুক পোস্ট যেটি পরবর্তীতে আমরা খুব ভাইরাল হতে দেখেছি, আপনি তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে লাশের ওপর আসলে কোনো সংলাপ নয়, এবং তখন আপনি অনেকটা সরকার পতন বা এমন একটি কথাও কিন্তু আপনি বলেছিলেন আপনার সেই স্ট্যাটাসে। এই ব্যাপারে একটু বলেন। দেখুন, আসলে সরকার তো সেই গত 15টি বছর বা 15.5 বছর সকল কাজে দেখা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো আমরা তো সবসময় 5 বছর পর পর একটা স্বপ্ন দেখতাম যে এবার নির্বাচনের সময় হয়তো বাংলাদেশের মানুষ জেগে উঠবে বা সরকার একটা পরিবর্তন ঘটবে। তো সব কিছু মিলে আসলে 24-এর যে নির্বাচনটা হয়ে গেল, এরপরে তো সবাই আশাহত হলাম আমরা যে আসলে বাংলাদেশে এই ফ্যাসিবাদের নির্মূলটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে হচ্ছে না, এটা ছাত্রদের যে আন্দোলন অথবা একটা ন্যাচারাল আন্দোলনের মধ্য দিয়ে হবে। তো এই জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, এটা আপনি দেখবেন খেয়াল করে, খুব ন্যাচারাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু হয়েছে, এবং নির্যাতন বা যেটা শাহাদাতের ঘটনা ঘটেছে, তো এগুলোকে অবজার্ভ করে বিচার বিশ্লেষণ করে আমরা নিজেদের মনস্তাত্ত্বিক জায়গাটাকেও সেট করেছিলাম, এবং আমাদের কাছে পর্যালোচনা মনে হয়েছে এটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তার দীর্ঘদিনে যে ফ্যাসিবাদী জগদ্দল পাথর, এটাকে সরানো সম্ভব। এবং শিক্ষার্থীদের টোটাল পালসটা আমরা তখনই বুঝতে পেরেছি, এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে রাস্তাঘাটে সব জায়গায় আমরা সার্ভের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে মানুষ আসলে একটা পরিবর্তন চাচ্ছে, এবং এটা একটা মোক্ষম সুযোগ, এবং এর মধ্য দিয়ে আসলে পরিবর্তনটা সম্ভব। তো ওই জায়গা থেকে মূলত একটা আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর কাছে সাহায্য চাওয়া আমরা এই সময়গুলোতে আপনারা যখন আসলে পারস্পরিক যোগাযোগ করছেন অথবা কর্মবন্টন করে দিচ্ছেন আপনাদের বিভিন্ন অধস্তন টিমগুলোকে, শাখাগুলোকে, আপনাদের ফোনের উপর বা আপনাদের গতিবিধির উপর তো নিশ্চয়ই নজরদারি ছিল। আপনারা কিভাবে এই কাজগুলো করতেন? ওই সময় আসলে আমরা ফোনগুলো বারবার চেঞ্জ করতাম, অর্থাৎ একটা ফোন খুব বেশি দিন ইউজ করতাম না, ফোনগুলো চেঞ্জ করতাম। এরপরে ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা খুব সিকিউরভাবে সবাইকে সেটা ব্যবহার করার জন্য বলতাম। এরপরে তো অনেক গ্রেপ্তার হয়ে গেছে, আপনি খেয়াল করবেন যে আমাদের ঢাকা জেলা দক্ষিণের তৎকালীন সেক্রেটারি সহ একটা প্রকাশনা সম্পাদক, ওনাদেরকে ঢাকা জেলা দক্ষিণের একটা বাসা থেকে গ্রেপ্তার করেছিল। তো সেখানে তাদের যে টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপ যেটা সময় টিভিতে একটা রিপোর্ট হয়েছিল, তো আমাদের প্ল্যান পরিকল্পনার অনেকগুলো মেসেজ সেখানে ফরওয়ার্ড হয়েছিল, এবং উনি ওনার যে জায়গা থেকে অধস্থানকে নির্দেশনা দেওয়া, ঢাকা নিয়ে আমাদের প্ল্যানগুলো, তো এই জন্য আমাদের ওই সময় মৌলিক নির্দেশনা ছিল যে সবাই মোবাইলগুলো চেঞ্জ করবেন, এবং বিভিন্ন গ্রুপে যে আলাপ আলোচনাগুলো হয় এগুলো যেন সবসময় রিফ্রেশ থাকে, যাতে করে মোবাইল চেক করলে অথবা কেউ গ্রেপ্তার হলে যেন আমাদের এই পলিসিগুলো জানতে না পারে। তো এই জন্য মূলত আমরা এটা মেনটেন করতাম। আর যখন ইন্টারনেট ব্ল্যাকআউট বা শাটডাউন হয়েছিল, তো এই শাটডাউন হওয়ার আগেই কিন্তু আমরা নিজেরা একটা মানে আমাদের মনে হয়েছে যে এরকম কিছু একটা সরকার করতে যাবে, কারণ সরকার আসলে যেটাই করছে সেটাই তার জন্য বুমেরাং হচ্ছে। তো সর্বশেষ হয়তো এই পলিসিটা তারা কাজে লাগায়। তখন আমাদের নির্দেশনা ছিল যে অফলাইনে আমরা ব্যবহার করব। তো অফলাইন ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে কেউ একজন যে নির্দিষ্ট বাসায় থাকেন অথবা বসবাস করেন, তিনি সেখান থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে যাবেন, সেখানে গিয়ে সেট এবং সিম ওপেন করবেন, এবং সারা দেশে আমাদের একটা নির্দেশনা ছিল যে সকালে কখন গিয়ে সেটা ওপেন করবেন, এরপর বিকেলবেলায় কখন ওপেন করবেন। এরপর টিম অথবা হচ্ছে একটা চমৎকারভাবে আমরা ডায়াগ্রাম করে দিয়েছিলাম যে আপনি ওনাকে তথ্য দিবেন, উনি আরেকজনকে দিবে, এভাবে করে সেন্ট্রাল সারা দেশের তথ্যগুলো যেন আমরা পাই, আন্দোলনটা যেন কন্টিনিউ রাখতে পারি। এইভাবে মূলত আমাদের মোবাইল এবং নেটওয়ার্কিং আমরা তখন ফলো করেছিলাম। আপনারা ঠিক কখন কোটা আন্দোলন থেকে একদফা আন্দোলনের দিকে বা হাসিনা খেদাও হাসিনা সরাও আন্দোলনের দিকে মুভ করলেন? এটা আনুমানিক কয় তারিখের দিকে বলে মনে আছে? দেখুন, এখানে আমি যেটা বললাম 16 তারিখ অর্থাৎ 15 তারিখ ছাত্রলীগের হামলা থেকে আন্দোলনটা একটা পেজ আস্তে আস্তে ধাবমান হয়েছে। এরপরে শাটডাউনের একটা অবস্থা এসেছে, শাটডাউনের সময় আন্দোলনটা একটা পরিস্থিতি ছিল। এরপরে যখন শাটডাউন ওপেন হলো, ইন্টারনেট আবার চালু হলো, তখন দেখলাম যে আসলে কিছুদিন খুবই একটা স্তব্ধ অবস্থা, সব কিছু
মনে হচ্ছে নীরব নিস্তব্ধ হয়ে আছে। তো তখন আমরা প্ল্যান নিলাম যে আমাদেরকে তো সবাইকে আবার চাঙ্গা করতে হবে। এরপরে অনলাইনের যে অ্যাক্টিভিজমগুলো আপনি দেখেছেন আস্তে আস্তে মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ফুটেজে যে রক্তাক্ত চিত্রগুলো, অর্থাৎ এই শাটডাউনের মুহূর্তে সরকার আসলে কী পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তো এটা আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়াতে আসতে শুরু করলো, ক্যাম্পেইন হতে লাগলো। এরপর হচ্ছে যখন অগাস্টের 1 তারিখ একদিকে হচ্ছে কালো পতাকা বা হচ্ছে শোক দিবস, আরেকদিকে বিপরীতে তার লাল বা হচ্ছে সবাই প্রোফাইল পিকচার লাল করে ফেলা। তো এই যে নানান ধাপের মধ্য দিয়ে আসলে এক দফাতে আমাদেরকে যেতে হয়েছে। এখানে আমি যেটা বলেছিলাম যে আমরা শুরুর দিকে যখন কোটা আন্দোলনটা এবং শাহাদাতের ঘটনা ঘটলো, আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এটার একটা চূড়ান্ত পরিণতির দিকে হয়তো আল্লাহ তাআলা নিবেন। বাট এক দফাটা যে একদিনে হয়ে গিয়েছে বিষয়টা তা না। মূলত আমাদের পরিকল্পনা ছিল 3 তারিখ, যেটা শহীদ মিনারের সমাবেশে হয়েছিল এবং সারা দেশে বড় সমাবেশ হয়েছিল। তো সেদিন আমরা বিকালবেলায় অনেক ক্যালকুলেশন করেছি, যেটা আমাদের আগে থেকে টিমগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যখন সাদিক কায়েম, এরপর তিনি আবার টোটাল সমন্বয়কদের সাথে অল টাইম সমন্বয় করতেন, এরপর শিবিরের সাবেক কিছু ভাইয়েরা, এরপরে হচ্ছে আমাদের কেন্দ্রের টিম, এভাবে করে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক পর্যালোচনা করে দেন একটা সিদ্ধান্তে পৌঁছতাম। এরপরে সেটা সমন্বয়কদের মাধ্যমে ঘোষণা হতো, এরপরে সবাই মিলে সারা দেশের শিক্ষার্থীদেরকে ইনভলভ করে মূলত আন্দোলনটা সফল করা হতো। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম 3 তারিখ আমাদের পর্যালোচনা এসেছে। আজকে যদি আমরা গণভবন বা হচ্ছে ওইদিকে মুভ করি, তাহলে এটা একটা বড় ধরনের মেসাকার হতে পারে, যেহেতু সবাই এক কেন্দ্রিক বা একমুখী হয়ে যাবে। তো আমাদেরকে ডিজাইনটা একটু অন্যভাবে সাজাতে হবে, যাতে করে ঢাকার বিভিন্ন স্পটে বিভিন্নজন থাকবে এবং বিভিন্ন স্পট থেকে সবাই একযোগে গণভবনের দিকে মানে মুভ করবে। তো এই কারণে মূলত 3 তারিখের প্ল্যানটা আমরা পরিবর্তন করে, যেটা পরবর্তীতে 1 দফা এবং 6 তারিখের বিষয় এসেছে। তো 6 তারিখের বিষয়টা 5 তারিখে নিয়ে আসার একটা বড় কারণ ছিল হচ্ছে আমরা যখন 4 তারিখে, আপনার মনে আছে যে সারা দেশে ছাত্রলীগ, এরপরে হচ্ছে যুবলীগ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা বড় ধরনের ম্যাসাকার চালিয়েছে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা গুলি করেছে। বিশেষ করে ফেনীতে একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছে, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই জায়গাগুলো সারা দেশে হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে এভাবে যদি আরও একটা দিন অতিবাহিত হয়, তাহলে তো আসলে আমাদের এই ম্যাসাকার বা শাহাদাতের যে তালিকাটা এটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে, যেটা আসিফ মাহমুদের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল যে 6 তারিখ না 5 তারিখে হচ্ছে সবাই ঢাকা অভিমুখে যাত্রা করবে বা লং মার্চ। তো এখানে প্রত্যেকটা ইস্যু আসলে পরিস্থিতি আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার। তো আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে আমরা আমাদের বিচার বিশ্লেষণ যতটুকু ক্যাপাসিটি ছিল সেটার মধ্য দিয়ে যত ধরনের স্টেক্স আছে, এজন্য আসলে এটার স্টেক্সের অনেক লম্বা এবং অনেক বিস্তৃত। তো সবাইকে আমরা চেষ্টা করেছি, সবাইকে ইনক্লুড করে সবার মতামত নিয়ে সবার পারসেপশনটা বোঝা, সবাই কী চাচ্ছে এবং সবার আবেগ উদ্দীপনার জায়গাটা কী, এরপর বাস্তবতা আসলে কী বলে। একটা কর্মসূচিতে আসলে শুধু দিলে হয় না, সেটার বাস্তব কিছু বিষয় থাকে, যেমন সকালবেলার একটা বিষয় থাকে, দুপুরবেলার একটা বিষয় থাকে, এরপরে হচ্ছে আবার সবাইকে অ্যাকোমোডেশনের একটা বিষয় থাকে। তো সব কিছু বিশ্লেষণ করে চূড়ান্তভাবে আসলে সিদ্ধান্তগুলো হয়েছিল এবং চূড়ান্তভাবে আল্লাহ তাআলাই সাহায্য করেছে। এখন যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র জনতার বিজয় হলো, পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে অথবা ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য, পাল্টা বক্তব্য আমরা লক্ষ্য করছি। স্পেসিফিক যদি 2-3টা পয়েন্ট আমি বলি, যেমন 9 দফার প্রথম দফা অথবা 1 দফা কিভাবে হলো, কিংবা প্রোফাইল পিকচার লাল করার এই প্রস্তাবনা কোথা থেকে আসলো, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে খুব বেশি আলোচনা হচ্ছে বা ক্রেডিটটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আপনি একটু কি খোলাসা করবেন যে এই কর্মসূচিগুলোর সাথে শিবিরের সংশ্লিষ্টতা কেমন? আচ্ছা, আমি শুরুতেই বলেছি যে ছাত্র শিবির টোটাল আন্দোলনের কোনো ধরনের ব্যানার ব্যতীত আন্দোলনটা করেছে এবং ব্যানার বলতে এখানে বৈষম্য বিরোধী ব্যানারে ছিল এবং সমন্বয়কদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুধুমাত্র একজন ফোকাসড হবে না, এখানে লেয়ার থাকবে এবং এভাবে করে হবে। তো সমন্বয়কদের ক্ষেত্রে আমি একটু বলবো, আপনার প্রসঙ্গটা আসছি। সমন্বয়ক এই যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, এক্ষেত্রে আমি যেটা বলবো আর কি আমার জায়গা থেকে, মূলত আমাদের ছাত্র আন্দোলন বিভাগ তখন ছিল আমিরুল ইসলাম ভাই,
তিনি এই দায়িত্বটা ছিলেন এবং ওনার সাথে সমন্বয় করেছিলেন তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ এবং সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন সেটার সাথে সমন্বয় করতেন। তো আমিরুল ভাই হচ্ছে বিভিন্ন কেমন যেমন চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তো তাদের সাথে কথাবার্তা বলে এবং আমাদের এখানে একটা প্ল্যান ছিল যে ছাত্র শিবিরের যারা আছে তারা সমন্বয়ক টিমে থাকবে না, ছাত্র শিবিরের যারা আছে তারাও থাকবে, সেখানে একটা ইনক্লুসিভ যারা থাকবে তারাও এই কমিটিতে থাকবে, মেয়েরা থাকবেন, এরপর হচ্ছে অন্য ধর্মাবলম্বী থাকলে তারাও থাকবে বা অন্য মতাদর্শ হতে পারে, শিবিরের সাথে মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শিক ভিন্ন থাকতে পারে, কিন্তু তিনি যদি আন্দোলনে অ্যাক্টিভ হয়ে থাকেন তিনিও এই সমন্বয়ক টিমগুলোতে থাকবেন। তো পরবর্তীতে এই সমন্বিতভাবে মূলত বিভিন্ন ক্যাম্পাসের সমন্বয় কমিটি বা টিমগুলো মূলত ঘোষণা বা প্রকাশ করা হতো। তো এখানে 9 দফার বিষয়টাও ঠিক একইভাবে হয়েছে। 9 দফার আসলে আমি এখানে এককভাবে বলবো না, ছাত্র শিবিরের জায়গা থেকেও বলবো না ছাত্র শিবিরকে এককভাবে করেছে। মূলত জানা এটা 4 দফা ছিল, 4 দফা থেকে এটা 8 দফাতে রূপান্তরিত হয়েছে। এরপরে 9 দফার ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ওই সময়টাতে শাটডাউন ছিল, অর্থাৎ ইন্টারনেট টোটালি বন্ধ ছিল। তো এটা আমরা কিভাবে করেছি, এটা করে চিন্তা হয়েছে যে আমরা এটা তৈরি করব। তো তৈরি করার ক্ষেত্রে প্রথমে 9 দফাকে উপস্থাপন তৈরি করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো, এস এম ফরহাদ, এরপরে হচ্ছে এখানে আমাদের কেন্দ্রের কয়েকজন দায়িত্বশীল ছিল, সাদিক কায়েম ছিল। তো তারা তৈরি করার পরে স্বাভাবিকভাবে এটা ঊর্ধ্বতনকে দেখাতে হয়, শিবিরের যেটা নিয়ম, কেউ কোনো কিছু এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত আসলে সাদিক কায়েম বা এস এম ফরহাদ তারাও এককভাবে নেন নাই, সমন্বয়কদের কোনো সিদ্ধান্ত কেউ এককভাবে নেন নাই। এগুলো আমি যেটা বলছি প্রত্যেকটা লেয়ারে এটা আমাদের পরামর্শ, যেমন কেউ একজন একটা পরামর্শ দিয়েছে গ্রুপে, এটা অন্যরা মতামত দিয়েছে, এরপর ফাইনালি হচ্ছে সেটা সম্মিলিতভাবে যখন একমত হয়েছে হ্যাঁ আমরা এটা করব, তখন সিদ্ধান্তগুলো নেওয়া হতো। তো 9 দফার ক্ষেত্রে এখানে আমি মনে করি এককভাবে কারোর ক্রেডিট না, এটা হচ্ছে সকলের আলোচনা পরামর্শের ভিত্তিতে। তবে হ্যাঁ যে কোনো জিনিসের তো আসলে কারো একটি অ্যাডভান্স লেভেলের বিষয় থাকতেই পারে, যেমন আপনি 10 জন নিয়ে একটা পরামর্শ সভা গঠন করলেন, সেখানে যে আসলে সবাই একইভাবে মত দিবে তা না, কারো মতের গুরুত্বটা একটু বেশি হবে অথবা কোনো একটা জায়গায় কন্ট্রিবিউশনটা কারো একটু বেশি থাকবে। তো এভাবেই মূলত পরবর্তীতে আব্দুল কাদেরকে দিয়ে যেটা ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এখানে মজার বিষয়, আব্দুল কাদেরের যে ভিডিওটা, ঘোষণার ভিডিওটা, এটা ছাত্র শিবিরের তখন আমাদের মিডিয়া সম্পাদক ছিল মাহাদি আল মাহমুদ ভাই এবং নারায়ণগঞ্জ মহানগর শাখা, তারা এই সহযোগিতাটা করেছিল। ভিডিওটা ধারণ করে এটা পেন ড্রাইভে করে সম্ভবত রাত প্রায় 2টা-3টা পর্যন্ত বেজে গিয়েছে। দেখুন কী পরিমাণ একটা রিস্কি কাজ, এই প্রত্যেকটা মানে মিডিয়া হাউসগুলোতে এটাকে পৌঁছে দেওয়া, পেন ড্রাইভে করে ভিডিওটা পৌঁছে দেওয়া। আবার পাশাপাশি হচ্ছে একটা মোবাইল মানে অফলাইন মোবাইল নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আব্দুল কাদেরকে ফোন দেওয়া হবে, সে যেন বলে যে হ্যাঁ এটা তার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এরপরেও একটা মোবাইল থেকে আবার সব মিডিয়া হাউস এটা টেক্সট করা হয়েছিল। আসলে প্রত্যেকটা বিষয় এত মানে সবার সাথে আলাপ আলোচনা একটা কমপ্লেক্সিটির মধ্য দিয়ে তখন আমাদের করতে হয়েছে। তা আমি খুবই দুঃখজনক বলবো হচ্ছে এখন এটাকে নিজস্ব ক্রেডিট হিসেবে দাবি করাটা এটা কারোর জন্যই যুক্তিপূর্ণ হবে না, বরং এটা আসলে সবার জন্যই সবার যদি সবার উদারতার জায়গাটা দেখাতে পারি। আমাদের তো আসলে আন্দোলনটা বিজয়টা ছিল সবার মুখ্য উদ্দেশ্য, একটা মুক্তি ছিল সবার মুখ্য উদ্দেশ্য, যে আমরা একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হয়ে এসে একটা ইনসাফের রাষ্ট্র চাই, এটা ছিল মুখ্য উদ্দেশ্য। তো সেটা আসলে আমরা কতটুকু করতে পারছি এখন আজকে এই দিনে সেই পর্যালোচনাগুলো বেশি হওয়া দরকার। 9 দফার ক্ষেত্রে কারো ভূমিকা হয়তো বেশি ছিল, কারো ভূমিকা কম ছিল, কিন্তু সবার ভূমিকাকে সবাইকে স্বীকৃতি দেওয়ার এই মানসিকতা থাকা উচিত। কিন্তু সেম হয়তো লাল বলুন, এরপরে মার্চ ফর জাস্টিস যেটা আছে, এরপরে হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ, প্রত্যেকটাই হয়তো কেউ না কেউ কারো মাথায় এসেছে, তিনি গ্রুপে সেটা শেয়ার করেছেন, সবাই মিলে পরামর্শ দিয়েছেন, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো হয়েছে। আপনি সামগ্রিকভাবে ক্রেডিটটা পুরো ছাত্র জনতাকেই বা নেতৃবৃন্দকে দিচ্ছেন, অবশ্যই। যখন আজকের বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী 2 বছর পরে এসে যখন আসলে স্পেসিফিক ক্রেডিট নিয়ে আলোচনা হচ্ছে বা স্পেসিফিক কার কি কন্ট্রিবিউশন ছিল, ভূমিকা ছিল, এটি নিয়ে যখন কথা হচ্ছে, তখন ইসলামী ছাত্র শিবির কেন তাদের নেতৃবৃন্দের সে সময়কালীন স্পেসিফিক কন্ট্রিবিউশনগুলোকে আলাদা করে জনতার সামনে, ছাত্র জনতার সামনে নিয়ে আসছে না? আপনি দেখুন, যদি জুলাইয়ের পরবর্তীতে এখন পর্যন্ত কোনো সংগঠন অথবা হচ্ছে কোনো সংস্থা, ইভেন সরকার যতগুলো কাজ করেছে, ছাত্র শিবিরের কাজগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে সবার কাজের সমষ্টির চেয়ে বেশি। আপনি বলতে পারেন যে এটা কিভাবে দাবি করছেন। আমরা ঠিক জুলাইয়ের পরবর্তীতে একটা কর্মসূচি দিয়েছিলাম যে স্মৃতি লিখন প্রতিযোগিতা। এখন এখানে আমাদের প্রায় সারা দেশ থেকে যেটা আমাদের ক্যালকুলেশন এসেছে 4000-এর মতো লেখা এসেছে, বিভিন্ন ছাত্ররা লিখেছে, আমাদের দায়িত্বশীলরা লিখেছে।
তো এই স্মৃতিলেখন প্রতিযোগিতার মধ্যে এটা পরবর্তীতে পাবলিকেশন আকারে আমরা বেরও করেছি, এবং গত বছর সোহরাওয়ার্দী উদ্যানে এটার পুরস্কার দেওয়া হয়েছে বিশাল অ্যামাউন্ট। জানি, আমি ফিফথ আপনি জানেন, হয়েছিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এটা কোনো ছাত্র সংগঠন ওইভাবে করতে পারে নাই। এরপর হচ্ছে আমরা প্রত্যেক যারা শহীদ হয়েছেন এই শহীদদের তালিকাটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা বাংলাদেশের মানুষের জানা উচিত যে এই শহীদের তালিকাটা সর্বপ্রথম ছাত্র শিবির করেছে, এবং আন্দোলন চলাকালীন সময় আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যে কোথায় কারা শহীদ হচ্ছে। শুধু ছাত্র শিবিরের শহীদ না, ছাত্র দলের কে শহীদ হচ্ছেন অথবা অন্য সংগঠনে কে শহীদ হচ্ছেন, এবং সাধারণ ছাত্ররা কারা কারা শহীদ হচ্ছেন, এই তালিকাটা ছাত্র শিবির সর্বপ্রথম তৈরি করেছিল, এবং এটা আমরা বাইরের একটা প্রতিষ্ঠানকে দিয়েছিলাম। পরবর্তীতে তারা এটা সর্বপ্রথম পাবলিশ করেছিল। এরপরে হয়তো অনেকে সরকার উদ্যোগ বের করেছে, বিভিন্ন রাজনৈতিক দল বের করেছে। এরপরে হচ্ছে আমরা গত বছর কালচারাল একটা ফেস্ট আয়োজন করেছিলাম টোটাল জুলাইকে ধারণ করে। এরপর 36শে জুলাই আপনি জানেন যে জাতীয় জাদুঘরে তো প্রেমীবন্দি 36শে জুলাইটাকে একটা মানে ন্যারেটিভের মধ্যে নিয়ে আসা, এই কাজটা ছাত্র শিবির করেছে। এবার প্রত্যেকটা শাখা আপনি যদি কর্মসূচি বলেন অথবা কালচারাল জায়গা বলেন, প্রকাশনা বা সাহিত্যের জায়গা বলেন, ছাত্র শিবির এখানে সর্বোচ্চটুকু উদারতার পরিচয় দিয়ে সবাইকে ধারণ করেই হচ্ছে এই জায়গাগুলোকে নিয়ে এসেছে। তা আমাদের যে মানে ক্যাম্পাসগুলোতে বিজয় হয়েছে, আসলে দেখুন সব সময় কন্ট্রিবিউশনটা নিজের ঢোল নিজে পিটাতে হয় না। আপনি আসলে কতটুকু কি করেছেন এটা মানুষ আপনার কাজ দেখেই আসলে বিচার বিশ্লেষণ করতে পারে। তো যারা দেখবেন যে জুলাইকে অতিমাত্রা নিজেদের কন্ট্রিবিউশনটাকে প্রকাশ করার চেষ্টা করেছে, এটা একটা হিরোইক পজিশন থেকে কিন্তু তারা ভিলেন পজিশনে চলে গিয়েছে। আমি একবার স্পেসিফিক বলি, যদিও আমার বলার ইচ্ছা ছিল না, আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথম যে জাতিসংঘের সফরে গিয়েছেন, সেখানে কোনো একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করেছেন। তো এই যে একজন ব্যক্তিকে আপনি মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করা, আসলে তো বিষয়টা তা ছিল না। এখানে একক কোনো নেতৃত্ব ছিল না। ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিলেন, আমরাও একক নেতৃত্ব ছিল না। হ্যাঁ, আমাদের সুযোগ একটা ইমারত নির্মাণের ক্ষেত্রে এখানে অনেক ধরনের কন্ট্রিবিউশন থাকে। একটা ইটের ভূমিকা থাকে, পানির ভূমিকা থাকে, বালির ভূমিকা থাকে, লোহার ভূমিকা থাকে, মিস্ত্রির ভূমিকা থাকে, এটাকে আপনি ডিজাইনের ভূমিকা থাকে। কিন্তু কোনো হ্যাঁ, ইঞ্জিনিয়ার তো অবশ্যই থাকবেন। তো ইঞ্জিনিয়ার থাকবেন, ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাটা আমি বললাম এককভাবে ছিল না। আমি তো আগেই বলেছি যে একটা ধাপ থেকে একটা ধাপ এগিয়েছেন, কারো ভূমিকাটা একটু বেশি ছিল। কিন্তু যখন আপনি একজনকেই হচ্ছে একবারে সব কিছুর মানে কেন্দ্রবিন্দু বানিয়ে দিবেন, তখন অন্যদের মাঝে কিন্তু এটা নিয়ে একটা হতাশার তৈরি হয়। আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির ভিতরে একটা কনফ্লিক্ট আমরা দেখেছি। তো এখন আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন? প্রাইভেট ইউনিভার্সিটি উনি বলতেছেন যে আসলে যখন পাবলিক ইউনিভার্সিটির হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, তখন যদি আমরা না নামতাম মাঠে, আমরা যদি মানে জীবন না দিতাম, তাহলে আন্দোলনটা এইভাবে যেত না। তো এখন আবার যদি পাবলিক ইউনিভার্সিটি এখানে যদি যুক্তি দেয় যে আমরা যদি আন্দোলনটা শুরু না করতাম, তাহলে তো আন্দোলনটা কোনোদিন এভাবে যেত না। এখন শহীদরা যদি আবার সবাই উঠে এসে বলে যে আমরা যদি শহীদ না হতাম, তাহলে তো আন্দোলনটা কোনোদিন এভাবে সফল হতো না। আহতরা যদি সবাই রাস্তায় এসে দাঁড়ায় বলে যে আমি যদি আহত না হইতাম, তাহলে তো এভাবে হতো না। যারা স্লোগান দিয়েছেন, যারা খাবার নিয়ে এসেছেন, যারা দোয়া করেছেন, যারা দেশে বিদেশে ভূমিকা রেখেছেন। তো আসলে বাংলাদেশের জুলাই বিপ্লবটা এত একটা বড় ফেজে হয়েছে, এখানে একক মাস্টার মাইন্ড অথবা একক ক্রেডিট অথবা 2-4-5 জনের মধ্যে ক্রেডিটটাকে সীমাবদ্ধ করা, এটা আমি মনে করি ছোট মানসিকতার একটা জায়গা। তো ছাত্র শিবির এই জায়গায় সবচেয়ে বেশি উদারতার পরিচয় দিয়েছে, এবং এই জন্য ছাত্র সমাজ ছাত্র শিবিরকে গ্রহণ করে নিয়েছে। জাহিদ ভাই, আপনি দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট যখন বিজয় সাধিত হলো, যখন আসলে মুক্তির আনন্দ সবার চোখে মুখে, সেই সময়টাতে আপনি যাদের সাথে আন্দোলন করেছেন তারা একটা পর্যায়ে দেখা গেল যে সরকারের উপদেষ্টা হলো, এবং বর্তমান সময়ের কথা যদি বলি, তারা অনেকে এমপি হয়েছেন, অনেকে সংসদে আছেন বিভিন্নভাবে। তো আপনি এখনও ছাত্র নেতাই থেকে গিয়েছেন, এবং এই মুহূর্তে জামাতের সাথে যদিও যোগ দিয়েছেন, ব্যাপারটা মানে কখনো ব্যক্তিগতভাবে পীড়া দেয় কিনা যে আমি যাদের সাথে আন্দোলন করলাম ওরা এমপি মন্ত্রী হয়ে গেল, আমি এখনো ব্যক্তি জাহিদ রয়ে গেলাম? না দেখুন, আসলে সত্যিকার অর্থে এটা কখনো পীড়া দেয় না আমাকে। আমরা একসময় খুব মানে এর সাথে বলতাম বিভিন্ন জায়গায়
বা অনেকেই এটা একটা স্বপ্নের কথা বলতো যে আমরা যদি আমাদের জীবদ্দশা দেখে যেতে পেতাম যে হাসিনার মতো একটা স্বৈরাচারের পতন হয়েছে, তো এর চেয়ে আসলে আনন্দের আর কিছু না। এটা অনেকেই বলতো, আমাদের সাথে শেয়ার করতো, আমাদের অনেক সিনিয়ররা বলতো, মুরব্বীরা বলতো, এবং অনেক জায়গায় প্রশ্ন উত্তরের পর্বে অনেক জনশক্তিরাও করতো যে ভাই এরকম কি আমাদের এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা স্বৈরাচারের একটা নির্মম পরিণতি যে দেখতে পেয়েছি জুলাই আগস্টের মধ্যে দিয়ে, আমি মনে করি এটা সবচেয়ে বড় পাওনা। আর রক্তের যে দীর্ঘদিন যাবৎ একটা মানে ধারাবাহিকতা, তাতে কিছুদিন পর আপনি যদি সেই মানে 2006 সালে 28 অক্টোবর থেকে চিন্তা করেন, লগি বৈঠার তাণ্ডব, এরপরে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, এরপর আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে, এরপর জামাত নেতৃবৃন্দ রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া বা প্রতিবাদের উপরে যে গুলি চালানো, মানে শাহাদাতের ঘটনাগুলো, গুম খুন আয়নাঘর, তো আসলে সব কিছুর একটা পরিসমাপ্তি জুলাইয়ের মধ্য দিয়ে হয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি আসলে আর কিছু হতে পারে না। তো আমি যাদের সাথে আন্দোলন করেছি বা যারা আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, তারা এমপি হয়েছেন, ওই সময় উপদেষ্টা হয়েছেন, এটা আলহামদুলিল্লাহ আমার কাছে কখনোই কোনো খারাপ লাগার জায়গা মনে করি না। আমি মনে করি প্রত্যেকেই নিজের জায়গা থেকে দেশের জন্য এবং জুলাইয়ের আন্দোলনের প্রতি, শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি, প্রত্যেক আহত বঙ্গত্ববরণকারীর প্রতি একটা দায়বোধের জায়গা থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কন্ট্রিবিউট করবে। আমিও আমার সুযোগের আলোকে চেষ্টা করেছি এবং সামনের দিনে আল্লাহ আমাকে যতটুকু সুযোগ দেবেন আমি সর্বোচ্চ কন্ট্রিবিউট করার চেষ্টা করব। এটি আপনি ব্যক্তিগত জায়গা থেকে হয়তো আপনার চমৎকার ভাবনার কথা বলেছেন, বাট সাধারণে কিন্তু এ ধরনের একটি কথা আছে যে জামায়াত তাদের শিবিরের এই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যথাযোগ্য জায়গায় উঠিয়ে আনতে পারছে না। যেমনটি আমি নাম ধরে যদি বলি, এনসিপি কিন্তু তাদের শীর্ষ নেতৃবৃন্দকে জাতীয় রাজনীতিতে তারা চলে এসছেন। বাট আমি বলবো, আপনার যিনি সভাপতি ছিলেন জুলাই আন্দোলনের সময়, মঞ্জুরুল ভাইয়ের কথা বলি, অথবা জুলাই ফিগার সিবগাতুল্লাহর কথাই যদি বলি, SM ফরহাদ, এদের ছাত্রজীবন শেষ হলে ন্যাশনাল পলিটিক্সে এদের অবস্থানটা কি হবে আসলে? মঞ্জুর ভাইয়ের মতোই? না, ন্যাশনাল পলিটিক্সে মঞ্জু ভাইয়ের মতো, আমি মনে করি মঞ্জু ভাইকে জামাত চাইলে আরও বেশি কাজে লাগাতে হয়তো পারতো, যেহেতু উনি জুলাইয়ের সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং শিবিরের যে অবদানটা ছিল জুলাইতে, এটা তো ইতিমধ্যে সারা দেশের ছাত্র সমাজ না শুধুমাত্র, দেশে বিদেশে সবার কাছে স্পষ্ট হয়েছে। তো এই জায়গা থেকে হয়তো একটা নিরপেক্ষ জায়গা থেকে মন্তব্যর সাথে আমি একমত পোষণ করছি যে মঞ্জু ভাইকে আরও হয়তো জামাত কাজে লাগাতে পারতো। তো এটা হয়তো ভবিষ্যতে কাজে লাগাবেন, এটা আমি আশা করি, প্রত্যাশা করি। আপনাকে তো জামাত কাজে লাগিয়েছিল, আমরা যেমনটা না, আমি তো আমার হচ্ছে কাজ তো আমি করছি, কন্ট্রিবিউট করছি। আমার ছুটির পরে জামাতের নির্বাচন কমিটি যেটা, সেখানে এর পরবর্তীতে আমিরে জামাতের সরাসরি আসন দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং এই চেষ্টার ফলেই কিন্তু সাধারণ মানুষ আশা করছিল যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হয়তো জামায়াতের প্রার্থী হিসেবে জাহিদুল ইসলামকে দেখা যাবে। না দেখুন, মানুষ তো অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতে পারে, কিন্তু বাস্তবতা তো অনেক সময় অনেক মানুষ সেটা উপলব্ধি হয়তো নাও করতে পারে। তো এই জায়গা থেকে মানুষের এটা কিন্তু লজিক্যাল এই সেন্সে যে মানুষ যখন শুনছে যে দক্ষিণে সাদিক কায়েম হয়তো এখানে প্রার্থী হবে, তখন কিন্তু মানুষ এই কল্পনা বা এই প্রত্যাশা করতেই পারে যে উত্তরে হয়তো জাহিদুল ইসলাম প্রার্থী হবে। না, সেটা মানুষের হয়তো কিছু মানুষের থাকতে পারে, কিন্তু জামাতের যে কোনো একটা সিস্টেম ফলো করে আসলে সব কিছু করতে হয়। তো আলহামদুলিল্লাহ সে আলোকে সেলিম ভাই এখানে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং উনিও যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সারা দেশে আলহামদুলিল্লাহ শিবিরের দাওয়াতি কাজ সহ কাজের একটা ভিন্ন প্যাটার্ন ছিল এবং তিনি দীর্ঘদিন উত্তর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তো সে আলোকে সেলিম ভাই আমার দৃষ্টিতে এবং সংগঠনের দৃষ্টিতে আলহামদুলিল্লাহ পারফেক্ট, এবং আমি মনে করি ইনশাল্লাহ এখানে ভালো করবেন। তো আমাদের আসলে দেখুন, মানে ব্যক্তি ফ্যাক্ট না, এখানে সংগঠন বা আন্দোলন যেভাবে উপকৃত হতে পারে, এটা হয়তো মানে আমরা বেশি ফোকাস করে থাকি এবং এভাবেই মূলত হয়ে থাকে। সমালোচকরা একথাও বলছেন যে আপনাকে জামায়াত ইসলামী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের পরবর্তী 14 গ্রামের লিডার হিসেবে প্রস্তুত করছে। দেখুন, আমি মানে বারবার যে বিষয়টা বোঝানোর বা বলার চেষ্টা করছি আপনাকে এবং দর্শকদেরকে, যে আপনার সুযোগ কোথায় কখন আল্লাহ তাআলা কতটুকু দেন, সে সুযোগটাকে কাজে লাগানোটা আমি মনে করি যুক্তিযুক্ত, সবচেয়ে যুক্তিপূর্ণ। আর পলিটিক্সে আমার ছোট্ট জ্ঞানের উপলব্ধিতে যেটা এসেছে, রাইট টাইম রাইট ডিসিশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে যখন যে জিনিসটা
এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটা যদি আমি 1 সপ্তাহ পরে নিই তা আসলে সেটা হবে না। সেটা জুলাই আমাদেরকে শিখিয়ে গেছে এবং বাংলাদেশে গত 1.5 বছর বা ইন্টারিমের টাইমটা তো আমরা দেখেছি। এর পরবর্তীতে দেখি তো শুধুমাত্র মানে একটা দলের জন্য না, সামগ্রিক একটা রাষ্ট্রের জন্য টোটাল পলিটিক্যাল গ্রাউন্ড থেকে ব্যক্তি বিশেষে রাইট টাইম রাইট ডিসিশন গুরুত্বপূর্ণ। তা আমার কাছে মনে হচ্ছে যে এখন যে সিদ্ধান্ত আছে এটা ঠিক আছে, বাট ভবিষ্যৎ কখন কোন সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারাটাই রাজনীতির জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। সাদিক কায়েমের ক্ষেত্রে রাইট টাইম রাইট ডিসিশন এই থিওরি যদি আপনি বলেন, আমি একটু জানতে চাইবো যে তিনি এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল লিডারশিপে আছেন, বাট এটাও শুনেছি যে ছাত্র শিবিরের এই দায়িত্বে থাকাকালীন সময়ে তাকে কোনো নির্বাচনে দেখা যাবে না, কিন্তু আবার পাশাপাশি এটাও শুনতে পাচ্ছি জামায়াত হয়তো তাকে দক্ষিণে মনোনয়ন দিতে পারে মেয়র পদে। সেক্ষেত্রে তিনি কি করবেন? ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে থাকাকালীন সময়ে কি তিনি কি মেয়র নির্বাচন করবেন নাকি দায়িত্ব ছেড়ে দেবেন? যেটা ছাত্র শিবিরের গত বছর আপনি জানেন যে মানে পার্লামেন্ট ইলেকশনের বিষয়টা সাদিক কায়েমের বিষয়ে কথা উঠেছিল। তো তখন আমি সাদিক কায়েমের সাথে সরাসরি কথা বলেছি। সাদিক কায়েম সংগঠন যে সিদ্ধান্ত নেবেন তিনি সেটার দিকেই মানে সেটাকে তিনি গুরুত্ব দিবেন এমনটাই বলেছিলেন। তো পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয়েছে যে এই সময় তার জন্য ডাকসুতে সময় দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত, এবং যেহেতু মাত্র সে ডাকসু ইলেকশন করেছে, ভিপি নির্বাচিত হয়েছে, ডাকসুর শিক্ষার্থীদের মানে ঢাবির শিক্ষার্থীদের একটা প্রত্যাশা রয়েছে তার প্রতি। তো তখন আমরা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলাম। তো এখন যেহেতু এসে সিটি ইলেকশনের প্রসঙ্গটা আসছে এবং তারও ডাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে, তো সে জায়গায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিদ্ধান্ত নেবেন, যেহেতু একজন পরিষদের ছুটি বা ছাত্র জীবন শেষ করার বিষয়টা সাধারণত কেন্দ্রীয় সভাপতি সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে এবং সার্বিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেবে। তবে শিবিরের স্ট্রাকচারে সাধারণত শিবিরে থাকা অবস্থায় কেউ মানে জাতীয় কোনো ইলেকশন অথবা সিটি ইলেকশন এটা ইতিহাস নেই এবং এটা করা যায়ও না বটে। তো যদি হয়ে থাকে তাহলে এটা নতুন করে সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন কোনো ডাইমেনশনে যাবে, আর অথবা হয়তো ছাত্র শিবির থেকে তাকে ছুটি নিয়ে এরপর ইলেকশন করতে হবে। এটা আমি মনে করি ওই যে রাইট টাইম রাইট ডিসিশনের যে থিওরি সে আলোকে এই সিদ্ধান্তটা নেবেন সংগঠন। সাদিক কায়েমকে কোন পজিশনে দেখলে আপনার বেশি ভালো লাগবে, অথবা প্রশ্নটা আমি এভাবে করতে পারি যে মানে সাদিক কায়েম ঠিক কোন পজিশনে থেকে দেশ ও জাতির জন্য বেশি কাজ করতে পারবেন? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা দক্ষিণের মেয়র? আল্লাহ, এটা তো একটু ক্রিটিক্যাল বিষয়, যেহেতু শিবিরের আসলে নিজস্ব কিছু নেচার রয়েছে। তো কেন্দ্রীয় সভাপতি হওয়ার আগ পর্যন্ত আসলে কারো বিষয়ে এটা হয়তো মনস্তাত্ত্বিকভাবে বিচার বিশ্লেষণ হতে পারে বা দায়িত্বশীল অনেক সময় পর্যালোচনা করতে পারে, কিন্তু প্রেডিকশনের জায়গা থেকে কাউকে নাম বলা অথবা চিন্তা করা, এটা ছাত্র শিবিরের প্যাটার্নে সাধারণত এই চর্চাটা হয় না, অন্য সংগঠনে হয়তো হতে পারে। তো সে জায়গা থেকে আমার মনে হয় তার আলহামদুলিল্লাহ যে পটেনশিয়ালিটি রয়েছে এবং সবার মাঝে গ্রহণযোগ্যতা রয়েছে, এবং জুলাইয়ের যে তার যে কন্ট্রিবিউশন, বিশেষ করে শিবিরের কেন্দ্রীয় সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক ছিল তাদের মিডল ম্যান হিসেবে মানে একটা চমৎকার মানে সে সমন্বয়ের কাজটা করেছেন। তো আলহামদুলিল্লাহ এরপরে ডাকসু ইলেকশনেও তিনি ভালো করেছেন, এবং এখন পর্যন্ত আপনি যদি ভিপিদের মাঝে একটা কম্পারিজন করেন, মানে ডাকসুর ভিপিদের হিস্ট্রিগুলো ভালো করে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, তো আমার মনে হয় খুব সবচেয়ে সফল মানে সকল মানদণ্ডেই আমাদের সাদিক কায়েম হবেন। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা চাহিদা রয়েছে, সেটা যদি আল্লাহ কবুল করেন হয়তো তিনি এখানেও ভূমিকা রাখতে পারেন। আবার সিটি ইলেকশনের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, এবং সেখানেও যদি তিনি ভালো করতে পারেন, তো আমার কাছে যেটা মনে হয় আলহামদুলিল্লাহ মানুষের একটা চাহিদা বা তরুণ প্রজন্মের কাছে যে চাহিদাটা তৈরি হয়েছে জুলাই পরবর্তী সময়ে, এই সুযোগটাকেও কাজে লাগানোর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। বাট ওই রাইট টাইম রাইট ডিসিশন সেটা আমি মনে করি সংগঠন এবং সাদিক কায়েম যৌথভাবে আলোচনা পর্যালোচনা করে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। 11 দলীয় জোটের ক্ষেত্রে এক্ষেত্রে আসিফ মাহমুদকে প্রার্থী করার জন্য এনসিপির প্রচেষ্টা রয়েছে। সেক্ষেত্রে সাদিক কায়েম এবং আসিফ মাহমুদের মধ্যে কোনো দ্বৈরথ তৈরি হতে পারে কিনা? না, দেখুন, যে কোনো জায়গায় যদি আমরা কম্পিটিশন করি এটাকে আমরা সবসময় একটা মানে মনস্তাত্ত্বিক দূরত্ব অথবা আপনি যে শব্দটা ব্যবহার করেন দ্বৈরত্ব তৈরি করা অথবা একটা কনফ্লিক্ট মুড়ে নিয়ে যাওয়া, এটা মনে করি ফ্যাসিবাদী কাঠামোর রাজনৈতিক কালচার। বাট জুলাই পরবর্তী কালচারে আমার মনে হয় যে কোনো একটা পোস্টে কম্পিটিশন হতে পারে এবং পরস্পরের শ্রদ্ধা এই জায়গাগুলো থাকতে পারে, থাকা উচিত, এবং এই কালচারটাই আমাদের বাংলাদেশের মানুষ চায় এবং আমরাও সেটা চাই।
তো সে জায়গা থেকে কোনো একটা পোস্টে মানে একাধিক ব্যক্তি কম্পিটিশন করতে পারে, মানুষ যাকে সিলেক্ট করবে তিনি নির্বাচিত হবেন, বাকিরা ওনাকে সহযোগিতা করবেন। আমরা এমন একটা পরিস্থিতি দেখতে চাই। আমি একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই। আপনি ব্যক্তিগত জীবনে শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব ছিলেন। আমি একটু জানতে চাই যে আপনি কার মাধ্যমে শিবিরের এই জার্নিতে এসেছেন? আচ্ছা, শিবিরের তো আলহামদুলিল্লাহ আমি সাথী হয়েছিলাম 2008 সালে, কর্মী হয়েছিলাম 2005 সাল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর সমর্থকটা আসলে এক্সাক্ট কখন হয়েছিলাম এটা অনেকবারই হয়েছি, যে সমর্থক ফর্ম ফিল আপ করে, এটা অ্যাকচুয়ালি খেয়াল নেই তারিখটা। আর সদস্য শপথ হয়েছিল আমার 2011 সালে। তো এক্ষেত্রে যেহেতু আমি এলাকায় ছিলাম, এলাকায় একটা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো ওই সময় ওখানকার যারা দায়িত্বশীল ছিলেন, এরপরে ওনারা কিশোর কণ্ঠ দিতেন, আমাকে নামাজ পড়ার জন্য বলতেন, এরপরে নামাজে ডেকে নিতেন। তো এই সব কিছুর মধ্য দিয়ে আসলে আমার শিবিরে আসা বা সংযুক্ত হওয়া। দায়িত্বশীলের নাম যদি স্পেসিফিক বলি তাহলে সেক্ষেত্রে আমার একজন ক্লাসমেট ছিলেন ইসরাফিল ভাই, ওনার আমার সংগঠনে সংযুক্ত হওয়া এবং সংগঠনে মাননীয় ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। আমার ওই সময় থানা সভাপতি ছিলেন শহীদুল্লাহ ভাই নামে একজন ভাই, তিনি অনেক বেশি আমার পিছনে মেহনত করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন। তারপর এলাকায় মামুন ভাই নামে একজন ভাই ছিলেন, এরপরে মিনার ভাই, কাইয়ুম ভাই। তো আসলে সবার অবদানই ছিল আর কি আমার সংগঠনে আসা বা এর ক্ষেত্রে। তো মান উন্নয়নের ক্ষেত্রে আমি একটু পিছুটান বা একটু দীর্ঘায়িত ছিলাম। তো পরবর্তীতে কয়েকটি বিষয় আমাকে বেশি ইমপ্রেসড করেছিল। একটা ছিল হচ্ছে যে সব্বেদারি একটা প্রোগ্রাম, ছাত্র শিবির আপনি জানেন এই প্রোগ্রাম। তো কর্মী থাকা অবস্থা আমাকে একটা সব্বেদারি নিয়ে গেল। তো নেওয়ার পরে আমি দেখলাম যে যেটা হয় আর কি, শুরুতে একটা দার্স হয়, এরপর মাঝখানে বিরতি থাকে, এরপর রাত্রে আখিরাত্রির একটা আলোচনার পরে সবাই মিলে নামাজ পড়ে, দোয়া করে। তো এই দোয়ার মধ্যে আমি দেখতে পেলাম যে দায়িত্বশীলরা এত কান্নাকাটি করতে পারে, আল্লাহর কাছে এত আবেগ নিয়ে দোয়া করতে পারে। তো এই জিনিসটা আমাকে অনেক ইমপ্রেসড করছে, যে শিবির তো আসলে শুধু রাজনীতি করে না বা শুধু মানে পড়াশোনা এটা বলে না, পাশাপাশি আসলে তাদের ভিতরে একটা রুহানি শক্তি রয়েছে। তো এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল। এরপরে দাখিলের পরীক্ষার পরে যখন A+ সংবর্ধনা একটা প্রোগ্রাম ছিল, তো এই প্রোগ্রামটা গিয়ে আমার ধারণাটা আরও বেশি মানে শিবির সম্পর্কে একটা সম্মানের জায়গা তৈরি করেছে। বিশেষ করে সেখানে যারা মেহমান ছিলেন, যে শিবির যে আসলে মেধাবীদেরকে এত বেশি মূল্যায়ন করে এবং আমাদের SSC বা দাখিলের পরবর্তী জার্নিগুলো কেমন হবে, খুব চমৎকার একটা গাইডলাইন আমি সেখানে পেয়েছিলাম, যে ইন্টারমিডিয়েটে কীভাবে ভালো রেজাল্ট করতে হয়, এরপর বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে যারা যেখানে যেতে চায় কীভাবে যেতে হবে, এবং শিবির যে সেখানে চমৎকারভাবে একটা হেল্প বা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে, এই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছিলেন। তো এটার কারণে আমার শিবিরের প্রতি ভালোবাসার জায়গাটা জন্ম নিয়েছিল। আর চূড়ান্তভাবে আসলে দায়িত্বশীলরা খুব কষ্ট করেছেন। বিশেষ করে আমার ফজরের নামাজটা কাজা হতো, মানে আমি মাদ্রাসায় পড়লেও আসলে দেখা যাচ্ছে 4 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে পারতাম, ফজরের নামাজটা এটা নিয়ে আমার আব্বা আম্মু অনেক বকাঝকা করতো, এরপর শিক্ষকরাও বকাঝকা করতো। কিন্তু আসলে ফাইনালি এই কাজা মুক্তটা কেউ করতে পারে না, যেটা শিবিরের দায়িত্বশীলরা করতে পারছেন। তো ওনারা কি করতেন, আমাকে কল করতেন। তখন ওই যে মোবাইলগুলো সাধারণত অফলাইন ফোন ছিল, কল করতে, হ্যাঁ বাটন ফোন। তো সেটা রিসিভ করে যখন কনফার্ম করতাম যে হ্যাঁ ভাই আমি উঠেছি, আমি ওযু করতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, তো তখন ওনারা কনফার্মেশন নিতেন। আর যদি কোনো কারণে কোনো দিন মোবাইল রিসিভ করে না, তাহলে এমন হয়েছেন দায়িত্বশীল বাড়িতে চলে আসছেন পাশের কোনো একটা গ্রাম থেকে বা দূরত্ব বাইক চালিয়ে অথবা সাইকেল চালিয়ে এসে আমাকে উঠে নামাজ পড়ছেন। তো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং শিবিরে সম্পৃক্ত হওয়া, অ্যাক্টিভ হওয়া, মান উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করেছিল। আপনিও তো দীর্ঘ সময়ে অনেককে ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রায় শরিক করেছেন বা প্রচেষ্টা চালিয়েছেন। এমন কারো নাম কি বলতে পারবেন বা মনে পড়ে যার পেছনে আপনার খুব নিবিড় মেহনত ছিল এবং তিনি পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসেছেন? আচ্ছা, তো মেহনত আসলে অনেকের পিছনে ছিল। এখানে তো আসলে যেহেতু শিবিরের একেবারে সমর্থক থেকে কেন্দ্রীয় সভাপতি জার্নিটা অনেক লম্বা, এখানে কারো নাম বললে তিনি আবার হয়তো মানে খুশি হবেন, কিন্তু অনেকে আবার কষ্ট পাবেন। তো এই জন্য আমি কোনো একজনের নাম বলতে চাচ্ছি না। আবার যদি বলেন যে লম্বা লিস্টটি দিতে, তাহলে সেটা হয়তো দিতে পারি। তবে একটা ঘটনা বলতে চাই, সেটা হলো, আমি নাম বলবো না ওই ব্যক্তির, তিনি হচ্ছেন কওমি অঙ্গনে পড়াশোনা করতেন। তো খুব স্বাভাবিকভাবে আপনি বাংলাদেশে কিছু পার্সপেক্টিভ জানেন যে কওমি অঙ্গনের কিছু ভাইয়েরা না বুঝে মাওলানা মওদুদির কিছু বিষয়ে প্রশ্ন অথবা বিরোধিতা করেন। তা আমি যখন সাথী হলাম, আমি ওনাকে দাওয়াত দিতে গেলাম, তিনি খুব মাইন্ড করলেন এবং খুব মানে সিরিয়াস লেভেলের কিছু আলোচনা বা আলাপ তুললেন মাওলানা মওদুদি সম্পর্কে।
তো পরে আমি ওনাকে বললাম যে দেখুন আপনি মাওলানা মওদুদি সম্পর্কে যে প্রশ্নগুলো তুলেছেন আপনি কি কোনোক্ষণও নিজে এটা স্টাডি করেছেন ওনার ও বইটা অথবা তাফসিরের যে অংশটা? বলছেন না করেন নাই। তো আমি বললাম যে আপনি স্পেসিফিক দুই একটা পয়েন্ট বলেন যেটা আমি আপনাকে বইটা দিই, আসেন আমরা আপনি নিজেই পর্যালোচনা করেন। তখন তিনি হচ্ছে সূরা নাসরের যে মানে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা বিশ্লেষণে তার দাবি হচ্ছে যে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম গুনাহ করেছেন, এজন্য আল্লাহ তাআলা ক্ষমা চাইতে মানে ক্ষমা চাওয়ার বিষয়টা এসেছে। তো পরে আমি বললাম এটা কখনো পড়েছেন? না পড়েন নাই। তখন আমি ওনাকে তাফহিমের সে অংশটা দিলাম, উনি পড়তে বললাম। তিনি পুরোটা পড়ার পরে তিনি বুঝতে পেরেছেন যে আসলে একটা বিজয়ের পরে মানুষের ভিতরে যেন অহংকার না হয়, এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম মধ্য দিয়ে এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে উম্মার জন্য এবং পরবর্তীতে কেউ কোনো কিছু বিজয় অর্জন করলে নিজের কৃতিত্ব না বলে আল্লাহ তাআলার দিকে ধাবিত হন, এবং নিজের অজান্তে কোনো ভুল হয়ে থাকলে, কারণ একটা বড় কিছু করতে গেলে অনেক সময় মানুষের অজান্তে ভুল হয়। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন যে সহিহ হাদিসে এসেছে প্রায় ৭০ থেকে ১০০ বার তাওবা করতেন প্রতিদিন। তো নাউজুবিল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ করে তাওবা করতেন না, এটা হচ্ছে তার ইহসানের একটা পর্যায়, অথবা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অতি কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা অংশ বিশেষ। তো আলহামদুলিল্লাহ তিনি এটা পড়ার পর তিনি বুঝতে পেরেছেন যে আসলে ওনাকে যা বলা হয়েছে বা যা বোঝানো হয়েছে এটা তার বিপরীত। তা আলহামদুলিল্লাহ তিনি তখন শিবিরের দিকে আস্তে আস্তে এসেছেন এবং পরবর্তীতে শিবিরের সাথী হয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন, এখন জামাত ইসলামের সাথে তিনি আছেন। তো এটা আমার একটা বিশেষ ঘটনা বললাম, ব্যক্তির নামটা না বলি আমি। আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি প্রচুর সিদ্ধান্ত নিতে হয়েছে আপনাকে, এমন কোনো সিদ্ধান্তের কথা মনে পড়ে যে সিদ্ধান্তটি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই সিদ্ধান্তটি ছিল আমার ওই মুহূর্তে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত? আচ্ছা, এখানে কিছু বিষয় হচ্ছে মানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় সিদ্ধান্তের মাঝে যেটা হতো যে যখন আমরা পরিষদদের ছুটির বিষয়টা নিতাম, তো এটা আমাকে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে ফেলে দিত। যে আসলে ছুটি তো অনেকেই বলেন যে ভাই আমার পারিবারিক বাস্তবতা রয়েছে, পড়াশোনা শেষ হয়েছে, আমার মানে কর্মজীবনে যেতে হবে, আবার দেখা যাচ্ছে ওই ভাইটাকে কিছুদিনের জন্য সংগঠনের প্রয়োজন। তো এই সিদ্ধান্তগুলো নিতে গেলে খুব ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্য দিয়ে পড়তে হয়। তো সেখানে ইস্তেখারা, আল্লাহর কাছে দোয়া করা, এরপরে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে তাওয়াক্কুল করা। তো জানি না এটা কতটুকু সঠিক অথবা বেঠিক, বাট এই প্রক্রিয়াটা অবলম্বন করে এবং খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করছেন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে জুলাই কেন্দ্রিক। জুলাইতে তখন আমি সিপি ছিলাম না, সেক্রেটারি জেনারেল ছিলাম। তো সেখানে তখন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, এবং আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সেক্রেটারি হিসেবে আমাকে করা হয়েছিল ওনার পক্ষ থেকেই, এবং সদস্য সচিব করা হয়েছিল ছাত্র আন্দোলন সম্পাদক, এরপরে কেন্দ্রের সেক্রেটারিয়েটদের মধ্য থেকে একটা অংশ, এরপরে আমাদের ঢাবির তখনকার সভাপতি সাদিক কায়েম, এইভাবে করে বিশ্ববিদ্যালয় এটা একটা কমিটি ছিল। তো ওইখানে আসলে অনেক সিদ্ধান্ত আমাদেরকে নিতে হতো ইনস্ট্যান্ট। তো মঞ্জুর ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাবো, উনি স্বাধীনতাটা দিয়েছিলেন যে কোনো একটা সিদ্ধান্ত যেন ইনস্ট্যান্ট নিতে হলে সেটা নেওয়া যায়। তো এই ক্ষেত্রে এই যে এক দফার যে বিষয়টা, যেটা সাদিক কায়েমের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ভাই আমরা এই এক দফার সিদ্ধান্তটা নেওয়া, এবং পাশাপাশি যেটা 6 তারিখ থেকে 5 তারিখে এসেছে, তো ওই সময়টা খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা ছিল। তো এটা 6 তারিখ থেকে 5 তারিখে আসলে আনবো কিনা, আনতে গেলে এখানে আবার বড় ধরনের ক্ষতি হয় কিনা, অথবা কোনো কারণে ঢাকা বা ঢাকার আশপাশের লোকজনকে অর্গানাইজড করতে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে কিনা, বা আমাদের জনশক্তি, কারণ তখন তো খুবই একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং সরকার যারা প্রশাসনে ছিল তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সবাই একটা হিংস্রতার চরম পর্যায়ে চলে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তো আমরা সকলে মিলে সমন্বয়ক, এরপরে হচ্ছে ডাকসুর দায়িত্ব মানে ঢাবির দায়িত্বশীল, শিবিরের কেন্দ্রীয় কমিটি, সিপির সাথে পরামর্শ, সবাই মিলে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা বাংলাদেশের মানে ইতিহাসে একটা বড় মাইল ফলক তৈরি করেছিল। আমি মনে করি এটা একটা বড় বিষয় ছিল আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটি আপনি হয়তো আজকে আমার এই প্রশ্ন না হলে আমি জানি না আপনি এভাবে কখনো কোথাও বলেছেন কিনা বা বলতেন কিনা, এটা আসলেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এটি অনেক বড় একটি মাইল ফলক, এবং এই সিদ্ধান্তটি ইতিহাস ঘুরিয়ে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত ছিল। এবং সেক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে আপনি আসলে কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আপনি স্বাধীনতা পেয়েছেন, এবং সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আপনি যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেই সিদ্ধান্তই কিন্তু বাংলাদেশের ইতিহাসকে আসলে চেঞ্জ করেছে। আমি মনে করি যে এটি যুগ থেকে যুগান্তরে আমাদের ইতিহাস, আমাদের পামর জনতা, অনাগত প্রজন্মের কাছে এটি অবিস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি একই সাথে যদি একটু জানতে চাই যে এমন কোনো সিদ্ধান্ত কি আপনার মনে পড়ে যেটি আসলে মনে হয় যে আসলে ভুল নিয়েছিলাম, অথবা যদি সুযোগ থাকতো চেঞ্জ করতেন?
এ ধরনের সিদ্ধান্ত আসলে ধরুন আমরা অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছিলাম বা অনেকে এটা করেছিলাম। তো এক্ষেত্রে যে ছুটির বিষয়টা হয়তো অনেক সময় এটা হতে পারে যে মনে হতো যে এই ভাইটাকে যদি আরও কিছুদিন রাখতে পারতাম মনে হচ্ছে যে সংগঠন অনেক বেশি উপকৃত হতো। এটা কিছু কিছু ভাইয়ের ক্ষেত্রে আমাকে পরে পীড়া দিয়েছিল যে ভাইটাকে ছুটি না দিয়ে যদি রাখতে পারতাম তাহলে সংগঠন অনেক বেশি উপকৃত হতো। এরকম দিয়ে একটা পয়েন্ট আমার। এতে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না? আর দেখুন আসলে ক্ষতিগ্রস্ত সংজ্ঞা তো আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। হয়তো বাহ্যিকভাবে সাময়িক কিছু বিষয় ক্ষতিগ্রস্ত মনে হলো, লং টার্মে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে মানে সুদূর প্রসারী ফল রয়েছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে কিছু ক্ষেত্রে তোমরা হয়তো মনে করো এটা উপকার কিন্তু আসলে এখানে অকল্যাণ, আবার কিছু ক্ষেত্রে তোমরা অকল্যাণ মনে করো কিন্তু সেখানে আল্লাহ তাআলা কল্যাণ রাখেন। তো আলটিমেটলি আসলে কল্যাণ অকল্যাণের বিষয়টা তো আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে এবং ভবিষ্যৎটা আল্লাহর উপর ডিপেন্ড করে। আমরা হয়তো পরিকল্পনা করতে পারি, চিন্তা করতে পারি, একটা প্রেডিকশন করতে পারি, সে আলোকে চেষ্টা করতে পারি, বাট চূড়ান্তভাবে কল্যাণ অকল্যাণটা আল্লাহ নির্ধারণ করে। ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দকে ইদানিং রাজনীতিতে থাকাকালীন অথবা শিবিরে থাকাকালীন সময়ে বিয়ে করতে দেখা যাচ্ছে, আবার অনেকে দীর্ঘ ছাত্রজীবন শেষ করে বিয়ে করছেন। কোনটিকে আপনি প্রেফার করেন? আমি দুটোরই পক্ষে আবার দুটোরই বিপক্ষে। কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যেটা কেসগুলো স্টাডি করলে অনেকে বিয়ে শাদী করার পরে আর ভারসাম্যটা রাখতে পারেন না। অনেক খুব পটেনশিয়াল পারসন কিন্তু দেখা গেছে যে হয়তো বিয়ে শাদী করেছেন, ওনার অন্য জায়গাতে নিজেকে যে আরও অনেক বেশি হাইলাইটস করা, ফোকাস করা, নিজের কোয়ালিটিগুলোকে বিকাশ করা, এটা অনেকে ব্যর্থ হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখেছেন আলহামদুলিল্লাহ তিনি খুব ভালোভাবে মেনটেন করেছেন, ভারসাম্য রেখেছেন। তো আমার পলিসি ছিল যে জিনিসটাকে একটু ইজি করা, যেহেতু এটা নিয়ে অনেকেরই কথা এসেছে। আর যেহেতু ছাত্র শিবির এখন একটা বড় ফেজে কাজ করতে হচ্ছে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে। তো এখানে শয়তানের যে ওয়াসওয়াসা প্ররোচনা তো আসলে বসে থাকে না। মানুষ মানবীয় যে বৈশিষ্ট্যগুলো এগুলো তো শয়তান ওয়াসওয়াসা। সে জায়গায় যদি একটু ইজি করা যায়, যাদের সুযোগ আছে তাদের জন্য বিয়ের বিষয়টাকে ইজি করার বিষয়ে আমি চেষ্টা করেছিলাম। তো একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমার গত বছর অনুমতি দিয়েছিল একজন জেলা সভাপতি। তো শুরুর দিকটাতে আমি ওনাকে একটু সময় নিতে বলেছিলাম, কিন্তু বাই দ্য ওয়ে কোনো কারণে আমি জিনিসটা ভুলে গিয়েছি, উনিও হয়তো পরে আর বলেন নাই। কিন্তু ২৬ তারিখ আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, ২৬শে ডিসেম্বর। তো যেহেতু আমার ছুটি হচ্ছে ২৬ তারিখের পরে তো আর অনুমতি দেওয়া না দেওয়ার পাওয়ার থাকবে না। তো ২৫ তারিখ বিকেলবেলা হঠাৎ আমার মাথায় আসলো যে আমি তো ভাইটাকে আসলে অনুমতি দেইনি। তো আমি পরে ওনাকে সাথে সাথে কল দিলাম যে ভাই আপনাকে অনুমতি দেওয়া হলো। তো এই জায়গাটা আর কি। তবে এটা নিয়ে আমার মতে খুব বেশি সিরিয়াস হওয়ারও কিছু নেই, আবার জিনিসটাকে খুব বেশি কঠিনও করাটা ঠিক বলে আমি মনে করি না। আপনাকে যে কারণে ইসলামী ছাত্র শিবিরের অন্যতম সেরা সভাপতি বলা হয়ে থাকে, তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে বড় কারণ এটাই যে আপনার সময়ে ইসলামী ছাত্র শিবির এদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে নিরঙ্কুশ জয়লাভ করেছে। এক্ষেত্রে নিশ্চয়ই কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এটি হয়তো সামনে আসুক অথবা না আসুক। আমি যদি এক কথা জানতে চাই যে আসলে কোন মন্ত্রের বলে আপনি এই বিজয়গুলো আসলে আসলো এবং আপনি তখন আসলে কিভাবে ভূমিকা পালন করেছিলেন? আসলে দেখুন এটা মন্ত্রের মানে বলের বিষয় না। প্রথমত হচ্ছে আমরা জুলাইয়ের পরে প্রথম যে ঘোষণাটা দিয়েছিলাম, কারণ বাংলাদেশে একটা কালচার দীর্ঘদিন ছিল হল দখলের রাজনীতি। তো তখন আমরা এই ঘোষণাটা দিয়েছিলাম তখন, এবং আমার ওই একটা স্ট্যাটাস নিয়ে অনেক নিউজও হয়েছিল, আলোচনা হয়েছিল যে আমরা হল দখল নয়, শিক্ষার্থীদের হৃদয় দখল করতে চাই, জয় করতে চাই। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবির গত সেই মানে বিগত সময়ের কাজ, এরপরে জুলাইয়ের পরবর্তী আমাদের প্রত্যেকটা উদ্যোগ এটা শিক্ষার্থীদের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে। বিশেষ করে হচ্ছে আমাদের গঠনমূলক যে কাজগুলো, বিশেষ করে ছাত্র বান্ধব, ছাত্র কল্যাণমূলক কাজ অথবা একাডেমিক জায়গায় ফোকাস করে যে আমাদের কর্মসূচিগুলো রয়েছে, তো সব কিছু শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামো তারা যেটা দেখে এসেছে যে সেটার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র ক্যাম্পাসগুলোতে, হল দখল নেই, গেস্ট রুম কালচার নাই, এরপরে হচ্ছে র্যাগিং কালচার নাই। তো আলহামদুলিল্লাহ এটা শিক্ষার্থীদেরকে মানে শিবিরকে বেছে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আরেকটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা
সার্ভে করেছিলাম এবং অনেকগুলো প্রফেশনাল হাউসকে দিয়েই হচ্ছে এই রিসার্চ পেপারগুলো তৈরি করেছিলাম যে আসলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা কী চায়, এবং আমরা আমাদের কর্মসূচি পাশাপাশি ওভারঅল পরিকল্পনাগুলো সেভাবেই ঢেলে সাজিয়েছি। আরেকটা বড় বিষয় হচ্ছে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করেছে নির্বাচনগুলোতে, তাদের একটা বড় উইক পয়েন্ট হচ্ছে তারা আমাদের সমালোচনা মুখর ছিল। তারা নিজেদের কাজ করা অথবা নিজেদের কোনো একটা বিষয়কে তুলে ধরাচ্ছে, শিবিরের সমালোচনাতে বেশি মুখর থাকাটা এটা তাদেরকে একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে, যেটা আমরা সুযোগটা পেয়েছিলাম। আর শিক্ষার্থীদের সাইকোলজিটাকে ধারণ অনেকে করতে পারেন নাই, যেটা আমরা দেখেছি আমাদের সাথে যারা কম্পিটিশনে এসেছে, যে আসলে তাদের পালসটা কি, তারা কি চায়, অথবা হচ্ছে মানে একটা পরিবর্তন যে ঘটেছে বা একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল জায়গাটাতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, এটা আমাদের যারা মানে আমাদের সাথে যারা প্রতিযোগিতা করেছেন অনেকে ধরতে পারেন নাই। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই হচ্ছে শিবিরের যে বিজয়। এখানে নিঃসন্দেহে আল্লাহর সাহায্য তো ছিল, পাশাপাশি আমাদের যে কৌশলগুলো ছিল একটা নির্বাচনে শুধুমাত্র যে মানে জনপ্রিয়তা এটাই বিষয় না, এখানে জনপ্রিয়তার একটা বিষয় রয়েছে, এরপরে হচ্ছে গঠনমূলক কাজের একটা বিষয় রয়েছে, কথা কাজের মিল আসলে কতটুকু পায়, কে আসলে শিক্ষার্থীদের সমস্যাগুলো কতটুকু সমাধান করতে পারে এটা তারা দেখে। এরপরে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন এরা কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করেছে। তো মিডিয়ার একটা বড় ভূমিকা এখানে ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের বিজয়টা এসেছে। আরেকটা পয়েন্ট একটু বিশেষভাবে নিয়ে আসতেছে, সেটা হলো আমাদের প্যানেলগুলো যে বাছাই প্রক্রিয়া, এখানে আমরা যেটা করেছিলাম যে সার্ভেতে সাধারণ শিক্ষার্থীরা কাকে চায়, এরপরে হচ্ছে কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি যেটা করেছিলাম যে প্রত্যেকটা ক্যাম্পাসেই আমাদের শিবিরে যারা দায়িত্বশীল ছিল, সেক্রেটারিয়েট মেম্বার ছিল, তাদের সাথে আমি ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে তাদের থেকে ডিটেলস জানার চেষ্টা করেছি যে আমরা প্রার্থী হিসেবে যাকে দিব তাকে আসলে তারা কিভাবে ভাবছেন এবং তার ভিতরে কোন গুণাবলীর কারণে তিনি ওনাকে মতামত বা পরামর্শ দিচ্ছেন। তো সব কিছুর একটা হলিস্টিক আসলে অ্যানালাইসিস করে মূলত আমরা প্রার্থী করেছি। আর আপনি যেটা দেখেছেন, যেটা কখনো ইতিহাসে খুব বেশি হয় না, যে শিবিরের একটা প্যানেলে অন্য ধর্মাবলম্বী তিনি আসছেন, অথবা নারী যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে যিনি নেকাব পরেন, হিজাব পরেন অথবা হিজাব ছাড়া তারাও আসছেন। এরপরে হচ্ছে সর্বমিত্র যিনি মানে ওনার জায়গা থেকে তিনিও এসেছেন। তো এই ইনক্লুসিভ একটা বাছাই প্রক্রিয়াটা আমাদেরকে অন্যান্য প্যানেল থেকে এবং আমাদের বিগত সকল কার্যক্রম সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই বিজয়গুলো এসেছে। এখন যদি আবার নির্বাচন হবেই, জি। হয়তো যদি সরকারের সদিচ্ছা হয় তাহলে হবে, সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রত্যাশা কেমন? আপনার সময়ের মতো আমি যতটুকু জানি যে ডাকসুর ইন্টারনাল বেশ কিছু মানে ঢাবির বিভিন্ন ইন্টারনাল গ্রুপগুলোতে কিছু সার্ভে হয়েছিল অনলাইনে, এবং সেখানে সন্তুষ্টি অসন্তুষ্টির একটা কোশ্চেন ইয়ার তৈরি করে তারা একটা সার্ভে করেছিল। তো যতটুকু আমি জানি যে সেখানে ছাত্র শিবিরের প্যানেলে যারা বিজয়ী আছেন তারাই অনেক এগিয়ে পার্সেন্টেজে শিক্ষার্থীদের যে সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ আমি একটু আগে বলেছি যে আপনি যদি বিগত ইতিহাসগুলো দেখেন, বিশেষ করে ক্যাম্পাসের যে একটা সুন্দর পরিবেশ অথবা একটা শৃঙ্খলাময় পরিবেশ, এরপর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, এরপর ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে আপনি ঢাবিকে যদি জুলাইয়ের আগের পরিস্থিতিটা দেখেন আর এখনকার পরিস্থিতিগুলো দেখেন, তো এখানে একটা বড় ধরনের পরিবর্তন খুঁজে পাবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে এখন সবাই তার নিজস্ব আদর্শ মতের বা নিজস্ব দল বাছাইয়ের এই সুযোগটা পায়। মাঝখানে আমি আমাদের বুয়েটের একজন সাবেক ভাই, ওনার সাথে একটা সাক্ষাতে গিয়েছিলাম। তো উনি বললেন যে দেখুন আমি কয়েকদিন আগে ঢাবির মাঝখান দিয়ে হেঁটে আসলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে সুন্দর একটা মানে শান্তিপূর্ণ পরিবেশে আছি। অথচ ওনারা যখন পড়াশোনা করেছেন, ওনারা ঢাবির মাঝখান দিয়ে হেঁটে যাবেন কি না এটা নিয়ে ওনারা খুব মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতেন, যে এখানে কি না কি হয়, কখন মারামারি বেঁধে যায়, কখন কার উপর মানে আক্রমণ এসে গুলি লেগে যায়, এ ধরনের একটা সিচুয়েশন। তা আলহামদুলিল্লাহ সেটা শুধু ঢাবিতে না, প্রত্যেকটা ক্যাম্পাসেই শিক্ষার্থীদের মাঝে আস্থাটা শিবির অর্জন করতে পেরেছে। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইনশাল্লাহ সামনে যদি নির্বাচন হয়, শিবিরের প্যানেল এবং যারা আছেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। কিন্তু এটা নিয়ে কিন্তু কিছুটা সমালোচনাও আছে যে ডাকসুর কথায় আমি বিশেষভাবে যদি বলি যে এখানে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার ফলে যেটা হয়েছে ওয়েলফেয়ার পলিটিক্সটা হয়েছে, কিন্তু ডাকসুর যে একটা ক্যারেক্টার ছিল যে ডাকসু হবে একটু আন্দোলনমুখী, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা যে কোনো সময় রাজপথে নামবে, সেই জায়গা থেকে কি শিবির নেতৃত্বাধীন ডাকসু কি অনেকটা পিছিয়ে পড়েছে?
না, এটা শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, বিশেষ করে হল রিলেটেড তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো ছিল, এরপরে ডেভেলপমেন্ট ইস্যুতে যে বিষয়গুলো ছিল, ওভারঅল তাদের সুযোগ সুবিধার যে জায়গাগুলো ছিল, লাইব্রেরি ফ্যাসিলিটিস সহ অন্যান্য বিষয়গুলো। তো আলহামদুলিল্লাহ এটা তো দাবি দেওয়া আদায় হচ্ছে। এরপরেও ন্যাশনাল অনেকগুলো ইস্যুতেও তারা আন্দোলন অথবা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেটার প্রতিবাদ করা বিভিন্ন বিষয়গুলোর, তো সেটাও কন্টিনিউ আছে। তো আমি মনে করি শিক্ষার্থীদের সার্ভেতে কিছু জায়গা তো মানুষ থাকবে, মানুষের ভুল ত্রুটি অথবা কিছু জায়গায় গ্যাপ থাকবে, কিন্তু ওভারঅল যদি আপনি বিশ্লেষণ করেন, পর্যালোচনা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের প্যানেল অনেক এগিয়ে আছে। আমি এই ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত একটা পয়েন্ট আমি জানি না আপনার সামনেই বলা কতটুকু যৌক্তিক হচ্ছে, বাট আমার অনেক দর্শকরা ব্যাপারটি আসলে রিলেট করতে পারবেন বলে আমি জানতে চাচ্ছি। আমি নিজে ডাকসু ইলেকশন যেদিন হলো সেই রাত্রে আমি দেখেছি যে বিজয় যখন ঘোষণা হয়েছে, আপনি সিনেট ভবন মসজিদে আপনি ফজরের নামাজের আগে আপনি নামাজ না পড়িয়েছিলেন, আপনি ইমামতি করেছেন যতটুকু আমার মনে পড়ে, এবং সেখানে আপনার নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের যে কান্নার রোল সিনেট ভবনে হয়েছিল, আমি সেই বিষয়টিকে একটু এ কারণে সামনে আনতে চাই যে এত বড় বিজয়ের পরে আপনি মসজিদে আপনার নেতাকর্মীদেরকে নিয়ে যে কান্নায় ভেঙে পড়লেন, এটিকে মানে আসলে এটি আমি জানি না আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়। আপনি আমাকে একটু বলবেন যে এই সময়টাতে মানে আপনার ফিলিংস কেমন ছিল, বা আপনি আসলে ওই সিচুয়েশনটা কিভাবে সবাইকে নিয়ে আল্লাহর কাছে সঁপে পড়লেন? যে দেখুন, এটা তাছে ইসলামের শিক্ষা, বিশেষ করে হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হতো, পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থান ছিল না ছাত্র শিবিরের। অসংখ্য ভাইদেরকে হলগুলোতে রাতের আধার নির্যাতন করা হতো। তো এই জায়গাটাতে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা বিজয় দিয়েছেন, এটা আসলে আল্লাহর একান্ত মেহেরবানি, কৃতজ্ঞতা ছাড়া তো আসলে আমাদের কোনো শক্তি সামর্থ্যের জায়গাটা তখন কল্পনা আসে না। তো সেখানে খুব স্বাভাবিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছিলাম। তো এটাই আর কি, জাস্ট একটা আবেগের জায়গা থেকে। আর বিজয়ের পরে যেটা অতি উৎসাহী হয়ে আমরা বিজয় মিছিল এগুলো সাধারণত আমরা করি নাই। এজন্যই হচ্ছে যে শিক্ষার্থীদের একটা মানে সাইকোলজি আমাদের স্টাডি করা হয়েছিল। তো এটা পাশাপাশি হচ্ছে যে কোনো বিজয়ের পরে অতি আবেগ আপ্লুত হয়ে অথবা অতি বেশি উচ্ছ্বাস প্রকাশ করা, এটার চেয়ে আমরা মনে করি আমরা আমাদের যে কমিটমেন্টগুলো অথবা শিক্ষার্থীরা যে প্রত্যাশাগুলো আমাদের কাছে রেখেছে এবং সেই প্রত্যাশাগুলো পূরণটাই আমাদের জন্য মুখ্য বিষয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিপি, জিএস, এজিএস সহ পুরো প্যানেলে যারা বিজয় হয়েছিলেন তারাও বিষয়টাকে খুব ভালোভাবে এভাবে ওন করেছেন এবং তারা তাদের দায়িত্ব কর্তব্য পালনটাকে মুখ্য এবং আল্লাহর সন্তুষ্টি আদায় করাটাকে মুখ্য হিসেবে দেখেছেন। জাহিদ ভাই, আপনি দীর্ঘ সময় দিয়েছেন। আপনার সাথে আসলে যেহেতু বাংলাদেশের একটা অধ্যায়ের ইতিহাসের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, আপনার সাথে এই 2-4 ঘন্টায় গল্প শেষ হবার নয়। আমি মনে করি যে আপনার এই সময়কালীন যে হিস্ট্রি সেটি আসলে আমাদের অনাগত প্রজন্মের জন্যই লিখিত থাকা দরকার, এবং এটি একেবারে টু দি পয়েন্ট, এটি আসলে নোটেড থাকা প্রয়োজন, এটি সংরক্ষিত থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সেটি শুনতে চাই। যে দর্শকদের কাছে দোয়া চাই। হ্যাঁ, আমি জানি যে অনেকে অনেক কিছু প্রত্যাশা করে, অনেকে আমাকে ইনবক্সে টেক্সট করেন। তো ইনশাল্লাহ আমি যে প্রত্যাশার জায়গাটা সেটা আল্লাহ তাআলা আমাকে যতটুকু সুযোগ দেন আমি সেটা করব সবার জন্যই আমার জায়গা থেকে। তো সবার কাছে একটু বিশেষভাবে দোয়া চাই যেন আমার সামনের দিনগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন এবং তারা যার প্রত্যাশা করেন সেটার জন্য আমি ফিডব্যাক দিতে পারি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। তিনি ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ চলার মধ্যে সবচেয়ে সফলতম সময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, যেটি আমাদের সাধারণ সমালোচক বলি কিংবা বোদ্ধামহল বলি, সাধারণ দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা এভাবে বিবেচনা করে থাকেন। আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতিকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করি, যিনি সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়নে যিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। আশা করছি নিশ্চয়ই আমাদের আজকের এই এপিসোডটি আপনার অনেক ভালো লেগেছে। অনেক অজানা জিনিস, অনেক অস্পষ্ট বিষয় আজকের এই এপিসোডে পরিষ্কার এবং ক্লিয়ার হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।